মানে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবা। সবাই একটু জানাবা সাউন্ড ঠিক আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা এটা। আর হচ্ছে সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা, ঠিক আছে? আশা করি আজকের ক্লাসটা খুবই হেল্পফুল হবে। তোমরা যারা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, বা যারা তোমরা হচ্ছে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা সেকেন্ড টাইম তাদের জন্য, বা তোমরা যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দাও, এবার যেহেতু ফুল সিলেবাস থেকে সব জায়গায় পরীক্ষা হবে, সো এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। আশা করি ভাইয়া আজকে তোমাকে যেভাবে পড়াই দিবে, বাংলাদেশের যে কোনো জায়গায়, আবার বলতেছি তুমি যেই জায়গায় এক্সাম দাও না কেন, আবার বলতেছি তুমি যেই জায়গায় এক্সাম দাও না কেন সেই জায়গায় কম করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ওইভাবে পড়াই দিব। তোমার তানভীর ভাই ভয় পায় না, আমি পড়াই দিব না, তোমার তানভীর ভাই পড়াই দিবে। বাট আমি চাই একটু সবাই লাইভটা শেয়ার করো, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করবা। আমি একটু শেয়ার ডান দেখতে যাচ্ছি। যারা হচ্ছে তোমার তানভীর ভাইয়ের সৈনিক তারা হচ্ছে একটু সবাই শেয়ার করে দিবা। ভাই সারাদিন হচ্ছে হচ্ছে কি বলে ডিউটি ছিল, ডিউটি কইরা চেম্বার কইরা দেন এখন আইসা না ঘুমায় তোমাদের ওখানে এসে একটু রেস্ট না নিয়েই তোমাদের সাথে ক্লাস নিচ্ছে। সো বুঝতে পারতেছো ভাইয়া কি পরিমাণ ডেডিকেটেড তোমাদের প্রতি। তো হচ্ছে তোমরা একটু ডেডিকেশন দেখাবা, যেহেতু আসলে এখন সেকেন্ড টাইম এই সময়টাতে পোলাপান গুলো একটু হচ্ছে সবাই ঝিমাই গেছে। তোমরা যদি একটু শেয়ার করো তাহলে হচ্ছে আসলে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাইতে পারবো। আর আমি সবসময় একটা বলি, ব্রাদার্স খুবই আন্ডার রেটেড একটা প্ল্যাটফর্ম। মানুষজন জানে না আমাদের সম্পর্কে, তো আমি চাই যে আমার স্টুডেন্টরা হচ্ছে মানুষজনরা জানাক যে আমরা কেমন কোয়ালিটির ক্লাসগুলো নিই, ঠিক আছে? আমি সবসময় একটা কথা বলি, ক্লাস হচ্ছে ব্র্যান্ড না দেখা, ঠিক আছে? হচ্ছে তোমাদের উচিত যে কোন জায়গায় কোন হচ্ছে ক্লাস কোয়ালিটিটা কেমন সেটা, আর তুমি কোন জায়গায় বেনিফিটেড হচ্ছে সেটা। যেমন দেখো এই যে রিসেন্ট ঘটনা রিফাত যে নিয়ে যে কাহিনীগুলো হচ্ছে, তো তার তো হচ্ছে পপুলারিটি হিউজ, তার হচ্ছে কি বলে মিলিয়ন মিলিয়ন হচ্ছে ফলোয়ার, ফেসবুক বলো ইউটিউব বলো, বাট তার তুমি কোয়ালিটি তুমি নিজে দেখছো কি অবস্থা। বাট এটাই যে আমরা হয়তো অত বড় না, পপুলার না, বাট আমরা হচ্ছে তোমাদের এই কোয়ালিটিফুল
হচ্ছে ক্লাস উপহার দিব ইনশাআল্লাহ। তুমি ক্লাস করলেই বুঝবে, এই কারণে সবাই শেয়ার করবা। কিন্তু আলহামদুলিল্লাহ এত কম কেন? আহসানুল ইসলাম আসসালামু আলাইকুম, মাহমুদা আক্তার আসসালামু আলাইকুম, জান্নাত মাসুমা, তাহরিমা, সবাইকে একত্র ওয়ালাইকুম আসসালাম। আমি শেয়ার দেখতে যাচ্ছি, একটু সবাই শেয়ার কই, সবাই কই? সাউন্ড ঠিক হয়ে যাবে এখনই 5 মিনিট 1 মিনিটের মধ্যে। তানবীর আসলেই সাউন্ড ঠিক হয়ে যাবে, তানবীর ভাইয়ের সাথে সাথে সব ওকে হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে তোমরা সবাই মিলে একটু শেয়ার করো, শেয়ার করে 100 জন হয়ে যাও। 100 জন হইলে ভাই শুরু করে দিবে। ঠিক আছে, খুব দ্রুত জয়েন করো, একটু তাড়াতাড়ি সবাই একটু শেয়ার করো। আচ্ছা, আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছিলাম, ঠিক আছে, এই কারণে। এই তো সুরুজ্জামান শেয়ার ডান ভাই, গুড। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, রেজা নাইস। হ্যাঁ, ঈদ মুবারক। এবার ঈদ নয়, এবার হাম্বা মুবারক। শেয়ার ডান মাহমুদ আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপু। বস চলে আসতেছে, এই তো 1 মিনিট লাগবে। বস তো পোলামান কম দেখে বস আসতেছে না, বস তো হচ্ছে অনেক ডিমান্ডেবল। ঠিক আছে, বস খুব প্যারা দেয়। আচ্ছা ঠিক আছে, দেখো আমি আজকে আসলে আমাদের হচ্ছে তোমার তানভীর ভাইয়া প্রথম ক্লাস নিচ্ছে, ক্লাস শুরু হচ্ছে আমাদের। তো এবার আমাদের প্ল্যান হচ্ছে একটু হচ্ছে একটু গুছানো ভাবে হচ্ছে আমরা হচ্ছে আমাদের কোর্সটা এবার শেষ করবো তোমাদের জন্য। এবার আমাদের প্ল্যান হচ্ছে মেডিকেলের আগেই সুন্দরভাবে হচ্ছে শেষ করব, যেন হচ্ছে তোমরা আগে থেকে গুছাই নিতে পারো। এরপরে মেডিকেলের জন্য হচ্ছে আমরা তোমাদেরকে আরো বেশি, যারা হচ্ছে মেডিকেলের সেকেন্ড টাইম দিবা জাবির পাশাপাশি, তাদের জন্য কিছুটা কাজ করতে পারি, এটাই। আর শেষে ইনশাল্লাহ আমাদের ম্যারাথন ব্যাচে তোমাদের সাথে আরেকবার রিভিশন হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সেকেন্ড টাইম যে ব্যাপারটা, এটা আসলে লেন্দি একটা ব্যাপার। এই সময় আসলে আমাদের সবারই উচিত যে হচ্ছে কনসিস্টেন্সিতে ধরে রাখা। তো আমার বিশ্বাস তোমরা যে যেখানেই থাকো না কেন বা যার কাছেই পড়ো না কেন, কনসিস্টেন্সিটা ধরে রাখবা। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ এক সময় এই কয়টা দিন একটু হচ্ছে প্যারা খেয়েও যদি শেষ করতে পারো, আশা করি শেষে তুমি বিজয়ের হাসি হাসবা। ঠিক আছে ভাই, চলে আসেন। কিরে তো তোমাকে কেন বল। এই বাচ্চা কাচ্চারা কারণ দুটো না ভাই ভাই হয়ে গেল। এরকম কথা কি শুরু হইলো বুঝলাম না এবার। মানে আমাদের নর্মালি আমাদের ফার্স্ট ক্লাস, তারপরে ওরিয়েন্টেশন বা প্রথম কিছু একটা নিবার গেলে এত একটা ঝামেলা হয়। মানে আজকে লিটারালি এত ঝামেলা হইতেছে সন্ধ্যাবেলাতে। আমি টোটালি এলো 8টা থেকে তোমাদের ক্লাস নেওয়ার জন্য রেডি হয়েছি। 8টা থেকে লিটারালি দেখো, আমি বললাম 8টা থেকে আমি তোমাদের 1 ঘন্টা ধরে আমি তোমাদের এই টোটাল মানব জীবনে প্রতিরক্ষা টোটাল চ্যাপ্টারটা আমি হলো আবার রিভিশন করছি। আমি নিজে রিভিশন করছি। এই কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? লাইভ আটকে যে বলতে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, এটা আমার ই চলতেছে, আইপিএস চলতেছে। কথা শোনা যায়?
সাইডে সাউন্ড না সাউন্ড তো এখন হালকা আসার কথা না, এতক্ষণ ইলা মাইক্রোফোন লাগাইছিলাম না এই জন্য, তোমার মাহমুদ ভাই মাইক্রোফোন লাগায় না এই জন্য এখন হালকা হওয়ার কথা না। দেখো ডাবল করে চালাইছো কিনা, হ্যাঁ চালানো এই এই হালকা শোনা যাওয়ার তো কথা না রে। বললাম কি দেখো যে আমি যেটা বলতেছিলাম যে হলো কারণ আমি ছোট করতেছি না, মানে আমি এই ক্লাসটা নেওয়ার আগে এই মানব জীবনের প্রতিরক্ষা আমার কাছে ওয়ান টুর ব্যাপার। তারপর আমি লিটারেলি আমার পুরাতন ক্লাস আমি আবার দেখছি, আবার নিজে এলো একটু বই দেখছি, মানে ইয়ার মোবাইল দেখছি, প্রিভিয়াস ক্লাস দেখছি, দেখা পুরো 1 ঘন্টা প্রিপারেশন নিয়েছি এই ক্লাস নেওয়ার জন্য। আসো কথা শোনা যাচ্ছে? প্রায় 50টার মতো পোলাপান আছে। বলো আমি বললাম কি আমাদের ওরিয়েন্টেশন আমাদের ফার্স্ট ক্লাস, তাহমিদ ফার্স্ট ক্লাস নিবে, আমার ভাতিজা বিদেশ থেকে আসছে, নিউজিল্যান্ড থেকে আসছে, ওগুলো যেহেতু একটু মানে ঠান্ডা দেশের কান্ট্রি, ঠিক আছে, ঠান্ডা দেশ কারণে ওই দেশে মনে করলো ওইখান থেকে আমাদের টেম্পারেচার হলো, ওদের টেম্পারেচার থাকে মানে 4 ডিগ্রি 5 ডিগ্রি বা মাইনাস থাকে, আমাদের দেশে মনে করলো 30 ডিগ্রি 35 ডিগ্রি, এটা তো ওর জন্য অসহ্য ব্যাপার স্যাপার। আসার পরের থেকেই অসুস্থতা, মানে ওই দিন সিভিয়ার অসুস্থ হয়ে গেছে, তাহমিদ ক্লাস নিতে পারে নাই। এরপরে আমি ক্লাস নিতে আসছি আজকে, দেখো মানে বললাম 8টা থেকে প্রিপারেশন নিয়েছি ক্লাসের জন্য, তোমরা ভাইবো না যে তোমাদের ভুলে গেছি বা আমি হলো এরকম না, 8টা থেকে ইভেন কি আমি হলো ফুলবাড়িতে মানে আমার চেম্বার শেষ করে তাড়াতাড়ি চলে আসছি আজকে, তাড়াতাড়ি চলে আসে 7:30টার পরে একটু জাস্ট মানে 5-10 মিনিট একটু রেডি হয়, মানে আর 1 ঘন্টা ধরে তোমাদের প্রিপারেশন নিয়েছি ক্লাস নেওয়ার জন্য, পিডিএফ দেখছি, ক্লাস দেখছি, আমার প্রিভিয়াস হলো সব ভিডিও ডিটে দেখছি, এরপরে আসছি, এরপরে মাইক্রোফোন খুঁজে পাইতেছি না, সেকেন্ড হলো কারেন্ট চলে গেছে, মানে কষ্ট কোন দিক দিয়ে বলবো বলো, ফুল চ্যাপ্টারতে পড়াই দিয়ে যেতেছি কারেন্ট চলে গেছে। প্রতিরক্ষা চ্যাপ্টারটা এমন ভাবে পড়াবো ইনশাল্লাহ, এটা মেডিকেল ডেন্টাল এবং হলো জাবিডি ইউনিট, মানে টোটাল ইনশাল্লাহ সবগুলো খবর হবে ইনশাল্লাহ। আমি বললাম কি আমি নিজে হলো 1 ঘন্টা, তোমার তানভীর ভাই এই বয়সে 1 ঘন্টা প্রিপারেশন নিয়ে ক্লাস নিতেছে, তুমি বুঝো ভাই কি বলবো, ভাইরাল হয়ে যায়, না হলে কবে ভাইরাল হয়ে যায়, সত্যি এই চিন্তাই দেই, আমি চিন্তা করছি আল্লাহ মানে যে হারে এখন ভাইরাল হওয়া শুরু হয়েছে, কবে না তোরা আমাকে ভাইরাল করস না, এত ওই লেভেলের জিনিস তাই বলে আমার কাছে হলো মানে কিছু জিনিস আছে ভুল তো সবারই হয়, একটা ভুল যেটা আছে মানানসই, এখন তুমি হলো একদম বেসিক জিনিস তুমি হলো মানে কিছুই না ধরতে পারো, ঠিক আছে, মানে আমি ওই দিন ফেবনিক কি সংখ্যা মানে এই বলবো মানে আমি তো হলো তোদের আইকিউ পড়াইছি জাহাঙ্গীরনগরে, এখন একটা গুজামিল দেওয়া তো একটা ব্যাপার আছে, নাই জানতে পারি গুজামিল দিয়ে দিলে তো হয় না, যাও ওদিকে যাচ্ছি না, শেয়ার ডান সবই তো ঠিক আছে রে, কারেন্ট নাই, মানব জীবনের প্রতিরক্ষা ধারাবাহিকতা ওই যে ধারাবাহিকতা পড়াবো ইনশাল্লাহ। অনেকে বলতেছে কোনটা, আমি মানব জীবনের ধারাবাহিকতা বলে বলবেন থাকবো, ধারাবাহিকতাই পারবে আজকে, ধারাবাহিকতা মজা করে পারে। আমি হলো এমন হয়েছে যে আমাদের আমি হলো সানরাইজ একদিন ক্লাস নিতে গেছি, 2টা চ্যাপ্টার আর কি, মানব জীবনের ধারাবাহিকতা আর এটা কি ছিল আর কি, তো পুরামান বক্সে আমি মনে হয় ধারাবাহিকতা পরে পড়াবো, আমি শুরুই করছি ধারাবাহিকতা দিয়ে, পোলা মানে এত খুশি হয়েছে, মানে এত ভালো লাগছে, ভাই এই চ্যাপ্টার এত মজা করে পড়া যায়, এত সুন্দর করে পড়া যায়, এটা তো আগে কখনো ভাবতাম না, আর ভাবছে যে হলো আল্লাহ এটা কি না কি জানি, মানে ইন্টারমিডিয়েট থাকলে যাওয়া হয় আর কি, মানে যাওয়া হয় আর কি, ছোট থাকলে আর কি, ডাক্তারি পড়তে এলে ভাই বিশ্বাস করে এগুলো হিউম্যান বডি নিয়ে পড়তে তোর সব পড়া লাগে, মানে এগুলার মানে কোনো ই নাই, আলাদা কোনো মানে কি বলে ক্রাইটেরিয়া নাই, এখনো তোরা ছোট, ওরা ছোট আর কি, হ্যাঁ ইভেন ভবিষ্যতে যখন ডাক্তার হয় গাইনিতে ডিউটি করতে হয়, সব বাচ্চা ডেলিভারিতে শুরু করে সবই করা লাগে। আচ্ছা যাই হোক, আসলে কপাল খারাপ এখন, মানে কারেন্ট না আসলে এখন তোর ভাইরা গরিব, তোর ভাইরা আইপিএস তো আছেই, আইপিএস এ বোর্ড চলে না, আইপিএস কিন্তু কারেন্ট কিন্তু চলে গেছে দেখ, চলে আসছে চলে আসছে চলে আসছে কারেন্ট, আলহামদুলিল্লাহ, রিয়া তো নাই, মোবাইলে চার্জ নাই, তোর মোবাইল বন্ধ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, ফোন চার্জ দিবি না তুই, আমি তো টোটাল জিনিস বলো না এর শুরু করতে আমি তো ফোন দাও আইসা খুঁজুক পুরো বাসা আছে, বাসা দেখ অবশ্যই আমার ইয়েতে ব্যাগে নাই, বুঝতে দেখ শুরু করি, চলো দেখি একটু পড়াই, আল্লাহ ভরসা। কি তো পরে শুনতে পারলাম না, নতুন করে হলো বলবান তোর ভাইয়ের মনটা খুশি করে দে, তোরা একটু একটু কি জানি বল, যে কোনো কাজ শুরু করার আগে একটু প্রফুল্ল থাকতে হয়। বিসমিল্লাহ, তোর ভাই আমার সাথে মানে কালকের ভিডিওটা কেমন হয়েছে বলতো, কালকে আমার কিন্তু ভুড়ি হতো নাই রে ভাই, দেখি যে আমার ভুড়ি ফক ফজা বলবান বাসে তানভীর ভাইয়ের ভুড়ি মনে হয়ে গেছে, ও ওই এই কারণে তোর তানভীর ভাই নিচে আমার একটা ভিডিও দিয়েছে নিজের প্রুভ করার জন্য যে না 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 আমার ভুড়ি হয় নাই, আরে ওইটার মধ্যে হচ্ছে কুশন দিছিলাম, সোফার কুশনটা, ওই কুশনটা দেও না, ওই যে সোফার হচ্ছে কুশন থাকে না, ওই সোফার কুশনটা হচ্ছে
তোর ভাইয়ের পেটে দিছিলাম এই যে এটা, বুঝছস? তোর ভাইয়ের পেটে এটা দেওয়ার কারণে তোর ভাইয়ের পেটে এরকম দেখাইছে। আর যাই হোক, তো হচ্ছে ইয়ার স্রোতে ঘা ভাসাই দিছিলাম আর কি কালকে। যাই হোক, এই, মাহমুদ ভাই বিগ ফ্যান, সাবাস, আমারই ফ্যান, আমি সব আমার ফ্যান। চলো যাও। ঠিক আছে, শুরু কর। একটু শেয়ার করে দে বললাম। রাম একটু ফোন দাও, এই ফোন নিয়ে আশেপাশে সুযোগ বাসার মধ্যে আছে অবশ্যই ইনশাল্লাহ। আর আমার ব্যাগে নাই মানে অবশ্যই বাইরে করে কোনো একটা ভিডিও বানাইছি, কোনো একটা জায়গায় রেখে দিছে। ওইটা ওইখানে। আর আমি একটা ভিডিও বানাইছি একদিনই, মনে আছে আমার। এরপরে আমি ভিডিও বানাইছি না। চলো, মানব দেহের প্রতিরক্ষা। হ্যাঁ, এই তো ভাই কিংবানবি ভাই আজকে 6 থেকে 7 মাস মুখে কোনো হাসি নেই, হঠাৎ আপনাকে দেখে দিলেন। আর ভালো লাগবে ইনশাল্লাহ। কিন্তু ঝামেলা হলো আমার মোবাইলে চার্জ নাই, কারেন্ট যেতেছে গা, মাইক্রোফোন খুঁজে পাইতেছি না। যে মাইক্রোফোনটা দিয়ে চার্জ দেওয়া যায়, কিন্তু এই মাইক্রোফোন যেটা রোডের মাইক্রোফোন, এটা ইউজ করলে এটা দিয়ে চার্জ দেওয়া যায় না। যাই হোক, আমরা একটু গ্যাপ দিব নি মাঝখানে। চলো, মানব দেহের প্রতিরক্ষা শুরু করি আমরা, ভালো লাগবে ইনশাল্লাহ। দেখো, এটা হলো প্রতিরক্ষা, যেটাকে বলে আমরা ইমিউনিটি। মানে ধরো ইমিউনিটি মানে কি, ধরো আমার একটা এনে ধরো কথা এনে 100টা ব্যাকটেরিয়া ছেড়ে দেওয়া হলো, 100টা ভাইরাস ছেড়ে দেওয়া হলো। সবগুলো ভাইরাস কি আমার শরীরে রোগ তৈরি করতে পারে? সবগুলো ব্যাকটেরিয়া কি আমার শরীরে রোগ তৈরি করতে পারে? নেভার এভার, কোনোদিনও পারে না। এবার তোমার শরীরে পারবে না? পারবে না। তার মানে তোমার শরীরে কেউ না কেউ আছে যে এটা থেকে তোমাকে রক্ষা করতেছে। এই জিনিসটাকে বলা হয় প্রতিরক্ষা। যেমন আমাদের যখন একটা দেশ থাকে, দেশকে যেমন পাশের দেশ থেকে বা শত্রু থেকে কি করতে হয়? রক্ষা করতে হয়। এই জন্য কি থাকে? একটা মন্ত্রণালয় থাকে, নাম কি? প্রতিরক্ষা মন্ত্রণালয়। ঠিক একইভাবে আমার দেহের জন্য একটা মন্ত্রণালয় আছে, ওই মন্ত্রণালয়ের নাম কি? প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই প্রতিরক্ষা মন্ত্রণালয়, যেটা ইংলিশে বলা হয় ইমিউনিটি। প্রত্যেকটা জিনিস, বায়োলজি এত সুন্দর একটা জিনিস, বায়োলজি কনসেপ্টের জিনিস, বায়োলজি ভালো লাগার জিনিস, বায়োলজি ফিলিংসের জিনিস, বায়োলজি ম্যাথমেটিক্যাল জিনিস। তুমি পড়বা ভালো লাগবে না, এটা হইতেই পারে না। আর তুমি আমার ক্লাস করবা ভালো লাগবে না, এটা হইতেই পারে না। আমি সবসময় বলি, ঠিক আছে, ক্লাসের আগেই বলতেছি, তুমি তানভীর ভাইয়ের ক্লাস করবা, তোমার এটা ভালো লাগবে না, এটা হইতেই পারে না ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে ইমিউনিটি যেটাকে আমরা বলতেছি, তাহলে বুঝতে পারছি ইমিউনিটির জিনিসটা কি? তোমাকে রক্ষা করতেছে যে কোনো একটা শত্রু থেকে, যে কোনো একটা ভাইরাস থেকে, যে কোনো একটা ব্যাকটেরিয়া থেকে, যে কোনো একটা ছত্রাক থেকে, যে কোনো একটা মানে যা কিছু হোক, রক্ষা করতেছে। এই রক্ষা করার জিনিসটাকে আমরা বলি ইমিউনিটি, যেটাকে বাংলায় বলা হয় অনাক্রম্যতা। কি বলা হয়? অনাক্রম্যতা। অনেকে ভাবে এই ওয়ার্ডটা মনে খারাপ। অনাক্রম্যতা ওয়ার্ডটা কি মানে? অনেকে ভাবে হলো অনাক্রম্যতা ওয়ার্ডটা খারাপ। না, অনাক্রম্যতা ওয়ার্ডটা কিন্তু খারাপ না। ঠিক আছে, এই যে অনাক্রম্যতা যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু খারাপ না। মনে হয় যে অনাক্রম্যতা দিয়ে শুরু হয়েছে, মনে হয় এটা কোনো খারাপ জিনিস না। অনাক্রম্যতা মানে ভালো, তোমাকে প্রতিরক্ষা দিচ্ছে। কার প্রতি অনাক্রম্যতা? বাইরে এই জিনিসের প্রতি। বাইরের জিনিসকে সে সহ্য করতে পারে না। ঠিক আছে, বাইরের জিনিস কি করে না, সে সহ্য করতে পারে না। সেরা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে অনাক্রম্যতা যেটাকে আমরা বলি কি? ইমিউনিটি। ঠিক আছে, এই ইমিউনিটি যদি কখনো আমাদের দুর্বল হয়ে যায়, তাহলে তখন আমরা ভ্যাকসিন বা টিকা দিই। তখন আমার শরীরে টিকা দিতেছি কেন? আমার ইমিউনিটি যদি দুর্বল হয়ে যায়, তখন আমরা কি করতে পারি? টিকা দিতে পারি। ঠিক আছে, এই তোমরা নিচে দিকে যাই, এই অধ্যায়ে কি কি আছে, অনেক কিছু আছে, এগুলো আমরা পড়বো আস্তে আস্তে। প্রত্যেকটা শব্দ আমরা আস্তে আস্তে পড়বো। এরপর চলে আসলো কি আছে দেখো, এই ইমিউনিটি নিয়ে যে জায়গায় কথা বলা হয়, এটাকে বলা হয় ইমিউনোলজি। ঠিক আছে, ইমিউনোলজি মানে অনাক্রম্যতা বিজ্ঞান আর কি। হ্যাঁ, এই অনাক্রম্যতার ক্ষেত্রে আমাদের কিছু অর্গান আছে। এই অর্গানগুলা যারা এই আমাদের অনাক্রম্যতা বা প্রতিরক্ষা দিচ্ছে, এরকম অর্গানগুলোকে বলা হয় লিম্ফয়েড অর্গান বা লিম্ফয়েড অঙ্গ। এরকম অর্গানগুলোকে কি বলা হয়? লিম্ফয়েড অর্গান। এই লিম্ফয়েড অর্গানের মেন কাজ কি? এই লিম্ফয়েড অর্গানের মেন কাজ হলো আমাদের একটা রক্তকণিকা তৈরি করা। ওই রক্তকণিকার নাম হলো শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকার মধ্যে অনেকগুলো কণিকা থাকে, এর মধ্যে একটা হলো লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটটা তৈরি করে যারা, তাদেরকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ। লিম্ফয়েড অঙ্গ মেইনলি আসলে কি তৈরি করে? একটা মাত্র রক্তকণিকা তৈরি করে, তার নাম কি? লিম্ফোসাইট। ঠিক আছে, একটা মাত্র রক্তকণিকা তৈরি করে, তার নাম কি? লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট যারা তৈরি করে, তাহলে লিম্ফোসাইট কার অংশ? ডব্লিউবিসির অংশ। ডব্লিউবিসি কয় ধরনের? 2 ধরনের, একটা দানাদার আর এটা কি? অদানাদার। ঠিক আছে, একটা দানাদার, একটা অদানাদার। এই যে দানাদার যারা আছে ভাই, এদেরকে কেমনে মনে রাখবো? মনে রাখবা যেটা দানাদার, এটাকে হাত দিয়ে ধরলে ফিলস করা যায়। ধরো একটা জিনিস হাত দিয়ে ধরতেছে, ফিলিংস আছে না? তাহলে দানাদার গুলো ফিল করা যায়, যেমন নামের সাথে ফিল থাকে। যেমন তোমাকে বলি আমি বেসোফিল, দেখো এই নামের সাথে ফিল আছে। তোমাকে বলি ইসিনোফিল, মুখস্থ করার দরকার নেই, সুন্দর করে বুঝে বুঝা। ইসিনোফিল, তোমাকে বললাম হলো নিউট্রোফিল। এই যে দেখো নামের সাথে কি আছে ভাই? ফিল আছে। তার মানে ফিল মানে কি? একটা দানাকে ফিল করা যায়। অদানাদার তো ফিল করতে পারবে না, দেখো স্মুথ। তাহলে যে দানাদার তাকে ফিল করা যায়। তাহলে যেটা দানাদার সেটা ফিল করা যায়। তাহলে বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল এগুলো দানাদার। কেন? এগুলো ফিল আছে নামের সাথে। তাহলে অদানাদার ফিল করা যায় না, তাহলে নামের সাথে কোনো কি থাকবে না? ফিল থাকবে না। যেমন একে বলতে পারি আমরা মনোসাইট, আরেকটা কি বলি? আরেকটা হলো আমরা বলি লিম্ফোসাইট। মনোসাইট কি? লিম্ফোসাইট। এই যে মনোসাইট আর লিম্ফোসাইট, এই লিম্ফোসাইটটা দিয়ে তৈরি করে, তাদেরকে বলা হয় লিম্ফয়েড অর্গান। শেষ। লিম্ফয়েড অর্গান কারা? এরা।
এই লিম্ফোয়েড অর্গান কয় ধরনের ভাইয়া? লিম্ফোয়েড অর্গান মনে রাখবা, লিম্ফোয়েড অর্গান হলো দুই ধরনের। কি মনে রাখবা? লিম্ফোয়েড অর্গান কয় ধরনের? মনে রাখবা, লিম্ফোয়েড অর্গান কয় ধরনের? দুই ধরনের। একটা হলো প্রাইমারি লিম্ফোয়েড অর্গান, এই যে একটা হলো প্রাইমারি লিম্ফোয়েড অর্গান, আরেকটা হলো সেকেন্ডারি লিম্ফোয়েড অর্গান। এটা কি? এটা হলো প্রাইমারি লিম্ফোয়েড অর্গান, আর এটা কি? সেকেন্ডারি লিম্ফোয়েড অর্গান। প্রাইমারি লিম্ফোয়েড অর্গান কারা? বডিতে অনেকগুলো লিম্ফোয়েড অর্গান আছে, তার মধ্যে দুইটা অর্গান শুধুমাত্র প্রাইমারি, দুইটা অর্গান, অনলি দুইটা অর্গান। একটা কি? একটা হলো মনে রাখবো থাইমাস, আর একটা হলো অস্থিমজ্জা। এটা কি বলছি? একটা হলো থাইমাস, আর এটা কি ভাই? অস্থিমজ্জা। তাহলে সেকেন্ডারি কারা? বাকি সব, বাকি পৃথিবীতে যা আছে, যা জানো, জানা অজানা যা থাকবে সবাই সেকেন্ডারি। প্রাইমারি কয়জন? দুইজন। একটা কি? থাইমাস, আর একটা কি? অস্থিমজ্জা, যেটা ইংরেজিতে বলি আমরা বোন মেরু। কি বলি? ইংরেজিতে বলি আমরা বোন মেরু। ইংরেজিতে কি বলি? ইংরেজিতে বলি বোন মেরু। বুঝতে পারছি? ইংরেজিতে কি বলি? বোন মেরু। তাহলে থাইমাস, থাইমাসে যা একটা লিম্ফোসাইট তৈরি হয়। আমরা বলছি কি লিম্ফোয়েড অর্গান কারা? যারা লিম্ফোসাইট তৈরি করে। এই লিম্ফোসাইট আবার কয় ধরনের? লিম্ফোসাইট হলো দুই ধরনের। লিম্ফোসাইট কয় ধরনের? লিম্ফোসাইট হলো দুই ধরনের। কই লিখবো? আচ্ছা এনে লিখি, দাও, লেখার জায়গা নেই, এগুলোতে পৃষ্ঠাতে ঝামেলা হয়, যেটা লেখার জায়গা থাকে না। এই যে লিম্ফোসাইট মূলত যদিও বলা হয় তিন ধরনের, কিন্তু মূলত আসলে দুই ধরনের। এটা হলো টি কোষ, আর এটা হলো বি কোষ। এই বি কোষটা কেন? দুইটাই কই তৈরি হয়? আমরা জানি সকল রক্তকণিকা আমাদের হলো লাল অস্থিমজ্জায় তৈরি হয়, তাই না? আমরা শুরু করছি না, লাল অস্থিমজ্জা, ঠিক আছে? রেড বোন মেরুতে তৈরি হয়, মানে বোন মেরুতে তৈরি হয়। কিন্তু এটা পরবর্তীতে যা বড় হয় কোথায়? ম্যাচিউর হয় কোথায়? মনে রাখবা, এই অস্থিমজ্জা সবাই তৈরি হলেও কিছু কিছু অস্থিমজ্জায় এলো বড় হয়, আবার কিছু কিছু জায়গা থাইমাসে বড় হয়। তাহলে যারা প্রত্যেকে কই তৈরি হইতেছে? তৈরি কই হয়? তৈরি সবাই হয় সবসময় লাল অস্থিমজ্জায়। তৈরি সবাই কই হয়? লাল অস্থিমজ্জায়। কিন্তু বড় হইতাছে কই? বড় হইতাছে একটা জায়গায় বড় হয়, এই জায়গায় তৈরি হয়, এই জায়গায় বড় হয়। অস্থিমজ্জা মানে কি? বোন মেরু। বুঝো, ভালো মতো বুঝো। অস্থিমজ্জা মানে কি? বোন মেরু। তাহলে বোন মেরুতে তৈরি হইতেছে, বোন মেরুতেই বড় হয়, বোন মেরুতেই তৈরি হয়, বোন মেরুতেই বড় হয়। এই জন্য বোন মেরুর প্রথম অক্ষর যেহেতু বি, এই জন্য এটাকে বলা হয় বি লিম্ফোসাইট বা বি কোষ। তাহলে আবার বাকি যেটা হলো টি কোষ আছে, টি কোষও তৈরি হয় কই? লাল অস্থিমজ্জায়। কিন্তু বড় হয় কোথায়? ম্যাচিউর হয় কোথায়? ম্যাচিউর হয় যা থাইমাসে। এই দেখো, ম্যাচিউর কোথায় হয়? ম্যাচিউর হয় থাইমাসে। যেহেতু থাইমাসে ম্যাচিউর হয়, থাইমাসের প্রথম অক্ষর টি, এই জন্য এটাকে বলা হয় টি কোষ। আবার তাহলে লিম্ফোসাইট কয় ধরনের? তিন ধরনের। একটা হলো বি কোষ, এটা টি কোষ, আর এটা আছে প্রাকৃতিক মারণ কোষ, যেটাকে বলি সংক্ষেপে ইংরেজিতে বললে প্রাকৃতিক মানে ন্যাচারাল, কি মানে মারণ মানে হলো কিলার, তাহলে এটাকে বলা হয় এনকে সেল, কোষ মানে সেল। ঠিক আছে? তাহলে কি সেল দেখো, এই যে প্রাকৃতিক মারণ কোষ বা ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল, এটা একটা গেল। আর এটা কি বলছি? বি সেল, বা এটাকে বলতে পারি বি লিম্ফোসাইট। ঠিক আছে? আর কি ভাই? টি সেল, টি সেলকে কি বলতে পারি? তাহলে টি সেলকে বলতে পারি ভাই টি লিম্ফোসাইট। ঠিক আছে? টি লিম্ফোসাইট। এই একটা জিনিস মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, এই অধ্যায় পড়তে গেলে তোমাকে এই তিনটা জিনিস জানতেই হবে। লিম্ফোসাইট কয় ধরনের? তিন ধরনের। এনকে সেল আমরা পরে পড়বো, মেইনলি দুই ধরনের, বি সেল আর টি সেল। বি সেলের নাম কেন বি? কারণ এটা বোন মেরুতে বড় হয়েছে, বোন মেরুতে তৈরি হয়েছে, এই জন্য বি। বি ফর বোন মেরু, বোন মেরুতেই তৈরি হয়েছে, বোন মেরুতে ম্যাচিউর হয়েছে বা বড় হয়েছে। টি সেলের নাম কেন টি? এটা তৈরি তো বোন মেরুতেই হবে, কিন্তু বড় হয়েছে বা ম্যাচিউর হয়েছে যা থাইমাসে। থাইমাসের প্রথম অক্ষর টি, এই জন্য এটা বলা হয় টি লিম্ফোসাইট বা টি কোষ। এই দুটা যেহেতু মেইন কোষ, এই জন্য এই দুটাকে বলা হয় প্রাইমারি। এই দুটাকে কি বলা হয়? প্রাইমারি। তাহলে প্রাইমারি কারা? প্রাইমারি লিম্ফয়েড অর্গান দুই ধরনের, একটা হলো থাইমাস, যেটা থেকে আসে টি লিম্ফোসাইট, ঠিক আছে, যেটা থেকে আসে টি লিম্ফোসাইট, আর আরেকটা আছে অস্থিমজ্জা, যেটা থেকে আসলো বি লিম্ফোসাইট। ঠিক আছে? এই তাহলে এরা হলো প্রাইমারি। তাহলে সেকেন্ডারি কারা? বাকি সবাই। বাকি সবাই বলতে কি থাইমাসের পাশে কি লিখে রাখবা? তাহলে এর পাশে লিখে রাখবা এটা প্রাইমারি। থাইমাস থেকে লিখবা এটা হলো প্রাইমারি। থাইমাস থেকে কি হয়? আমাদের টি কোষটা তৈরি হয়। তারপর অ্যাডেনয়েড কিছু আছে, ওটার মধ্যে পড়ে নাই, তাহলে ভাই এটা লিখবা 2 ডিগ্রি, মানে সেকেন্ডারি। অ্যাপেন্ডিক্স পড়ে নাই, তাহলে এটা কয় ডিগ্রি? সেকেন্ডারি বা 2 ডিগ্রি। রক্তনালী এটা কয় ডিগ্রি? ভাই সেকেন্ডারি। ভাই অস্থিমজ্জা, এই তো বোন মেরু, বোন মেরু থেকে কোন কোষ আসে? বি কোষ আসে। বোন মেরুতে কোন কোষ আসে? বি কোষ আসে। এটাকে কি বলবো? এটা ভাই এটাও 1 ডিগ্রি বা প্রাইমারি। তাহলে এটা কি লিখবা? থাইমাস আর এটা হলো 1 ডিগ্রি বা প্রাইমারি। ঠিক আছে? থাইমাস আর এটা কি 1 ডিগ্রি বা প্রাইমারি। বাকি সবাই কি ভাই? 2 ডিগ্রি বা সেকেন্ডারি। ভাইয়া এইসব জিনিস কোথাও পাবো না, হ্যাঁ, তাহলে পড়ে যাবা, দেখবা পরীক্ষা আসছে তখন পাও নাই। তাহলে এরা সবাই লিম্ফয়েড অর্গান, প্রত্যেকে লিম্ফোসাইট তৈরি করে, বাট এরা দুজন প্রাইমারি, বাকি সবাই সেকেন্ডারি। বাকি সবাই কি? সেকেন্ডারি। হ্যাঁ, আচ্ছা, এরপর সে প্লিহা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আরেকটা জিনিস। প্লিহাকে বলা হয় স্প্লিন বা প্লিহা। এই প্লিহাকে বলা হয় ইমিউনোলজিক্যাল ফিল্টার। প্লিহাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইমিউনোলজিক্যাল ফিল্টার। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রক্তের রিজার্ভার।
4 নম্বর অধ্যায়ে আমরা পড়বো রক্তের কি বলা হয় রিজার্ভার। এখন যকৃতেও কিন্তু রক্ত অনেক কিছু যায়, কিন্তু ব্যাপারটা হলো তুমি 1 লাখ টাকার একটা ব্যবসা করো, 1 লাখ টাকা তোমার কাছে আসে, 1 লাখ টাকা তুমি খরচ করে ফেলো, তাহলে তুমি কিন্তু জমা করতেছো না। আর ওর কাছে ভাইয়া 400 টাকা আসে, ও 300 টাকা জমা করে রাখে, অথবা 300 টাকা আসে 300 টাকায় জমা করে রাখে, তাহলে ও কিন্তু প্রকৃতপক্ষে জমাদানকারী। তাহলে এই জন্য ওকে বলা হয় রিজার্ভার। কতটুকু রক্ত রিজার্ভ করে? ও হলো 300 ml রক্ত রিজার্ভ করে। কতটুকু রক্ত হলো 300 ml রক্ত রিজার্ভ করে। অবশ্যই বাসার মধ্যে আছে, দেখ ঠিক আছে, কত ml রক্ত মানে কোন একটা জায়গায়, যে কোনো জায়গায়, ঠিক আছে। কোন এটা কি বলছে? এটা হলো রক্তের রিজার্ভার বলা হয়। এটা কি বলা হয়? এটা হলো রক্তের রিজার্ভার বলা হয়ে থাকে। তাহলে এটাকে বলা হয় ইমিউনোলজিক্যাল ফিল্টার, এটাকে বলা হয় রক্তের রিজার্ভার। এটা কত ml রক্ত বলা হয়? 300 ml রক্ত রিজার্ভ করে। এটাকে আরো একটা জিনিস বলা হয়, এটাকে বলা হয় হলো লোহিত রক্তকণিকার কবরস্থান। কি বলা হয়? লোহিত রক্তকণিকার কবরস্থান। লোহিত রক্তকণিকার কি বলছি? কবরস্থান। হ্যাঁ, এই কয়েকটা কথা মনে রাখলে বিহা থেকে আর কিছু আসবে না। এরপর টনসিল, খুব ইম্পর্টেন্ট। দেখো টনসিল, এই যে আমাদের টনসিল থাকে, বলে যে স্যার আমার তো টনসিল হয়েছে। ভাই টনসিল তো হওয়ার কিছু নাই রে ভাই, টনসিল তোমার জন্মগত ভাবে থাকে। তাহলে সমস্যা কি? টনসিলে হয় প্রদাহ। টনসিলে কি হয়? প্রদাহ বা ইনফ্লামেশন হয়। তাহলে টনসিলে আমাদের কি হয়? টনসিলে আমাদের প্রদাহ যদি হয়, এই প্রদাহকে বলা হয় টনসিলাইটিস। কি বলা হয়? তাহলে তোমার আসলে কি হয়েছে বলো তো? তোমার যখন গলা ব্যথা হয়, তোমার আসলে কি হয়? টনসিলাইটিস হয়। এই টনসিলাইটিস দুই ধরনের, একটা হলো একিউট আর একটা হলো ক্রনিক। একিউট হলে আমরা ট্রিটমেন্ট দেই, আর ক্রনিক হলে আমরা অপারেশন করতে পারি। ঠিক আছে, যে বারবার হইতেছে তোমার টনসিলাইটিসের সমস্যা, তাহলে আমরা তখন অপারেশন করতে পারি। আর দেখো রোগীরা এসে বলে স্যার আমার তো টনসিলের সমস্যা। আরে ভাই টনসিল, আমার তো টনসিল হয়েছে। টনসিল তো হওয়ার কিছু নাই, টনসিল তো এটা নরমাল একটা জিনিস। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের নরমাল টনসিল কি? আমাদের একটা লিম্ফয়েড অর্গান। লসিকা গ্রন্থি কি? আমাদের একটা লিম্ফয়েড অর্গান। লসিকা নালী কি? আমাদের একটা লিম্ফয়েড অর্গান। সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস ছিল পেয়ার্স প্যাচেস, ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে এটা এক ধরনের লিম্ফয়েড অর্গান। পেয়ার মানে কি? প্রীতি, প্রেম প্রীতি। প্রেম প্রীতি মানে সবচেয়ে জটিল জিনিস ভাই, খালি প্যাচ আর প্যাচ। তাহলে পেয়ার্স প্যাচেস, দেখো পেয়ার্স প্যাচেস, পেয়ারের মধ্যে কি থাকবে? সবসময় প্যাচ থাকবে। আর আমরা জানি আমাদের দেহে সবচেয়ে প্যাচ কই থাকে ভাই? ক্ষুদ্রান্তে থাকে। ক্ষুদ্রান্তের নারীর মধ্যে এমন প্যাচ থাকে, ছোট ছোট প্যাচ থাকে। বলতে পারো ভাই বৃহদান্ত্র তো থাকে, কিন্তু বৃহদান্ত্র বড় বড় প্যাচ। কিন্তু প্রেমের প্যাচ সবচেয়ে জটিল প্যাচ ভাই, ওটা ছোট ছোট প্যাচ থাকে। তাহলে পেয়ার্স প্যাচ মাঝে মাঝে পরীক্ষা আসে, কোথায় থাকে? মনে রাখবা, পেয়ার মানে প্রীতি, প্রেম প্রীতির মধ্যে যত প্যাচ, সবচেয়ে বেশি প্যাচ কই? ক্ষুদ্রান্তে। তাহলে বলো আমার সাথে বলো, যতটুকু পড়াইছি। লিম্ফয়েড অর্গান কি? লিম্ফয়েড অর্গান দুই ধরনের, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারি কয়টা? দুইটা, একটা থাইমাস একটা বোন মেরু। থাইমাস থেকে আসে টি লিম্ফোসাইট, বোন মেরু থেকে আসে বি লিম্ফোসাইট। শেষ, কাহিনী খতম। এর বাইরে যা আছে সব সেকেন্ডারি। স্প্লিন এত কিছু বলছেন, তাহলে স্প্লিন কি ভাই? সেকেন্ডারি। তাহলে এগুলো কি সব? তাহলে এগুলো প্রত্যেকটা কি ভাই? সেকেন্ডারি। এটা কিরকম? সেকেন্ডারি। এটা কিরকম? সেকেন্ডারি। এটা কিরকম? সেকেন্ডারি। পেয়ার স্পেসেস কিরকম? সেকেন্ডারি। শুধু প্রাইমারি দুইটা। এই পেয়ার স্পেসেস কোথায় থাকে? এটা পরীক্ষা আসে। প্যাচ ফেচ আমি বলছি, পেয়ার মানে প্রীতি, প্রেম প্রীতিতে সবচেয়ে বেশি প্যাচ। এই প্যাচ সবচেয়ে বেশি দেহের আর কোথাও এই প্যাচ এত প্যাচ থাকে না। সব প্যাচ কই থাকে ভাই? ক্ষুদ্রান্তে থাকে। সব প্যাচ কই থাকে? ক্ষুদ্রান্তে থাকে। হ্যাঁ, ক্লিয়ার? বুঝছো কিনা? শেষ। অনাক্রম্যতার কোষসমূহ, আমরা বলছি অনাক্রম্যতার কোষের মধ্যে একটা কোষ যদি পড়ি, তাহলে ভাই লিম্ফোসাইট। এটাকে জানলেই এই অধ্যায় পড়া শেষ। এটা জানলেই তোমার এই অধ্যায়ের অর্ধেক জিনিস পড়া শেষ। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে বলা হয় থাকে শ্বেত রক্তকণিকার 20 থেকে 40%, ঠিক আছে, এবং লিম্ফ নসে বা লিম্ফ রসের বা লিম্ফ নোডের 99% কি থাকে? আমাদের লিম্ফোসাইট থাকে। এই লিম্ফোসাইট কয় ধরনের? বারবার বলতেছি, 3 ধরনের। এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো টি লিম্ফোসাইট বা টি কোষ, বি লিম্ফোসাইট বা বি কোষ। ঠিক আছে, এখন তোমাদের যদি আরেকটু বলি, দেখো এই যে লিম্ফোসাইট গুলো বলতেছি, তাহলে আমরা বলতেছি লিম্ফোসাইট এটা হলো এই যে, এটা হলো ইউনিক একটা লাইন যেটা আমরা পড়াবো, লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট কয় ধরনের ভাই? লিম্ফোসাইট 2 ধরনের। একটা হলো বি লিম্ফোসাইট, আর একটা হলো টি লিম্ফোসাইট। ঠিক আছে, এই বি লিম্ফোসাইট কি তৈরি করে ভাই? বি লিম্ফোসাইট তৈরি করে হলো প্লাজমা সেল। এই প্লাজমা সেল কি তৈরি করে ভাই? প্লাজমা সেল তৈরি করে ভাই অ্যান্টিবডি। শেষ। অ্যান্টিবডিকে সংক্ষেপে আমরা এবি দিয়ে লিখি। টি লিম্ফোসাইট কি করে ভাই? টি লিম্ফোসাইট 2 ধরনের। একটা হলো হেল্পার টি সেল, এই হেল্পার টি সেল, আর একটা হলো সাইটোটক্সিক টি সেল। এটা আছে সাইটোটক্সিক টি সেল। ভাই এটা মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ করে ফেলো একদম। এখন হেল্প মানে কি? নামে আছে সাহায্য, তাহলে ও কি করে ভাই? সাহায্য করে। শেষ, ওর কোনো কাজ নাই আর। ভাই সাইটো মানে কি? সাইটো মানে হলো সেল। টক্সিক মানে কি? বিষ। তার মানে সেল মানে কোষ, কোষ বিষ মানে কি? মেরে ফেলতেছে। তাহলে এটা হলো আসলে কি? কোষকে মেরে ফেলে। এই জন্য এই টোটাল জিনিসটাকে বলা হয় কোষ নির্ভর সারা। কি বলা হয়? এটাকে বলা হয় কোষ নির্ভর সারা। কি বলা হয়? এটাকে বলা হয় কোষ নির্ভর সারা। কি বলা হয়? এটাকে বলা হয় কোষ নির্ভর সারা। আর এটা যেহেতু অ্যান্টিবডি, তাহলে এটা বলা হয় অ্যান্টিবডি নির্ভর সারা। এটাকে বলা হয় কি? অ্যান্টিবডি
নির্ভর। এই জিনিসটা ভাইয়া এই অধ্যায়ের এ টু জেড এই জিনিসের মধ্যে আছে। আবার বলো, মুখস্থ করো, ঠুরস্থ করো, কণ্ঠস্থ করো। লিম্ফোসাইট কয় ধরনের? 3 ধরনের থাকলে আমাদের মেইন পড়া 2 ধরনের দিয়া আমরা এনকে সেল আলাদা করে করবো। তাহলে লিম্ফোসাইট মূলত 2 ধরনের, একটা টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটের নাম কেন টি? কারণ এটা থাইমাস থেকে আসছে। বি লিম্ফোসাইটের নাম কেন বি? এটা বোন মেরু থেকে আসছে। মানে আসছে মানে বোন মেরুতে বড় হয়েছে আর কি, ম্যাচিউর হয়েছে। ঠিক আছে, দুইটাই তো বোন মেরু থেকে তৈরি হয়, কিন্তু ম্যাচিউরটা হয়েছে ওই জায়গায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে লিম্ফোসাইট আমরা কই পড়ছি? আমরা বলছি যে সবার আগে কি জানতে হবে? ডাব্লিউবিসি জানতে হবে। এই যে সবার আগে কি জানতে হবে? ডাব্লিউবিসি। বুঝে গেল? শ্বেতরক্তকণিকা জানতে হবে। হ্যাঁ, শ্বেতরক্তকণিকা কয় ধরনের? 2 ধরনের, একটা দানাদার, একটা অদানাদার। দানাদারের মধ্যে যেহেতু দানাগুলোকে ফিল করা যায়, বলো বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল, আর কারণ আমরা ফিল নাই। অদানাদার ফিল করা যায় না, তাহলে কি? মোনোসাইটাল লিম্ফোসাইট, মানে মলি দিয়ে মনে রাখতে হবে। হ্যাঁ, মোনোসাইটাল লিম্ফোসাইট। হ্যাঁ, আচ্ছা, এই লিম্ফোসাইট যেটা, এটার মধ্যেই মেইন জিনিস। হ্যাঁ, লিম্ফোসাইট কয় ধরনের? 2 ধরনের, মানে মেইনলি 3 ধরনের, মানে কিন্তু আমরা 2 ধরনের পড়বো। একটা কি বলছি? বি লিম্ফোসাইট। একটা কি বলছি? টি লিম্ফোসাইট। আমার সাথে মুখস্থ, একটা বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। দুইটাই কই তৈরি হয়? লাউসি মজ্জা বা বোন মেরুতে। কিন্তু টিটা বড় হয় কোথায়? থাইমাসে, এই জন্য এটার নাম টি। বিটা বড় হয় কোথায়? বোন মেরুতে, এই জন্য এটার নাম বি। এই বিটা কি তৈরি করে? প্লাজমা সেল। প্লাজমা সেল কি তৈরি করে? অ্যান্টিবডি। এই জন্য এটাকে বলা হয় অ্যান্টিবডি নির্ভর সারা। তাহলে অ্যান্টিবডি নির্ভর সারা কে দেয়? প্লাজমা সেল দেয়, অথবা কে দেয়? বি লিম্ফোসাইট দেয়। শেষ। কোষ নির্ভর সারা কে দেয়? সাইটোটক্সিক টি সেল, অথবা কে দেয়? টি লিম্ফোসাইট। এই জিনিস বারবার পরীক্ষা আসবে। এটা ক্লিয়ার হয়েছে কার? বলো, স্পষ্টভাবে দেখা যাচ্ছে না? দেখা না তো কথা না, খুঁজিটা এইটা। বাসার বাইরে ফুলবাড়িতে আমি একটা ভিডিও একদিন বানাইছিলাম, এরপর ভিডিও বানাইছি না, আমার থাকলে বাইরের পকেটের ছাড়া আমি কোথাও রেখে এই একটা ভিডিও আমার ভিডিও বানাইছি সাথে সাথে। আর ওটা দিয়ে আমি ভিডিও বানাই না, আমার ভিডিও আইফোনের এটা দিয়ে ওটা দেওয়া তো হয় না আমার ভিডিও। আমি তো ওটা ভিডিও বানাই নাই। বেগ তো দেখলাম, বেগ তো এক মিনিট করে থাক, এটা সিনে আসসালামু আলাইকুম। তানভীর ভাই একটু আসতেছে। হ্যাঁ, কি অবস্থা তোমাদের পড়াশোনার? চাবি ইভেন্টের প্রস্তুতির কি খবর তোমাদের? পড়া কি শুরু করছো তোমরা? বলো তো কি খবর তোমাদের? পড়াশোনা সুন্দর করে এখন থেকে, যেহেতু ফুল সিলেবাসে এক্সাম হবে এবার, যে আমার টাইমে লাস্ট হচ্ছে আমাদের যে করোনার পর থেকে আর কি শর্ট সিলেবাসে মাঝখানে 22-23 সেশনটা, মানে আমি যেই সেশন পরীক্ষা দিই সেই সেশনটা ছাড়া প্রত্যেকবারই শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে। হ্যাঁ, সো এখান থেকে শর্ট সিলেবাসে এক্সাম হইলে ওইখান থেকে কিন্তু ধরো তোমার বায়োলজিতে 14টা চ্যাপ্টার দেখা গেছে খুবই সহজ, কিন্তু এখানে যখন ফুল সিলেবাস হয়ে যায় 24টা চ্যাপ্টার, তখন কিন্তু কি দেখা গেছে অনেক পড়া। হ্যাঁ, সো এখান থেকে যে মানে কতটুকু পড়তে হবে, কতটুকু বাদ দিতে হবে, এটা কিন্তু দেওয়াটা মানে এটা জানাটা খুবই জরুরি। সো তুমি তখনই ভালো করতে পারবে যখন তুমি জানবা যে আমার জন্য এটা ইম্পর্টেন্ট, এটাকে আনইম্পর্টেন্ট। বুঝাইতে পারছি? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো তোমরা হচ্ছে হতাশ হও না। হ্যাঁ, যাবে ডি ইউনিটের জন্য প্রস্তুতি না শুরু করো আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ। আমাদের যে এক্সপিরিয়েন্স গুলো আছে, যে আমি নিজে হচ্ছে ফার্স্ট টাইমে কিন্তু চান্স পাইনি। হ্যাঁ, আমি ফার্স্ট টাইমে মেডিকেলে হচ্ছে ব্যর্থ হয়েছি, ওইখান থেকে যাওয়ার পরে হচ্ছে যাবে ডি ইউনিটের চান্স পাইছি। হ্যাঁ, 72তম হয়েছিলাম আর কি। এরপর হচ্ছে সেকেন্ড টাইমে যা আবার হচ্ছে আমি 20তম হয়েছিলাম। সো আমাদের যে এক্সপিরিয়েন্স গুলো, যে আমরা কিভাবে পারছি, আমাদের সাথে যুক্ত থাকলে তুমি ইনশাল্লাহ এই আমাদের এক্সপিরিয়েন্স গুলাই তোমরা ইনশাল্লাহ জানতে পারবা যে ভাইয়ারা এইভাবে করছে, তাহলে এটা ফলো করলে আমরাও ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, সো আমরা যেহেতু পারছি তার মানে তোমরাও ইনশাল্লাহ পারবা। সো জাস্ট লেগে থাকতে হবে, শেষ পর্যন্ত তোমার লেগে থাকতে হবে। এই সেকেন্ড টাইম জার্নি একটা তোমার লং একটা জার্নি, এখানে হতাশা আসবে, ডিপ্রেশন আসবে, এখানে বিভিন্ন রকম ঝামেলা আসবে, তো এগুলো ওভারকাম করেই তোমাকে আগে যেতে হবে। হ্যাঁ, তো শেষ পর্যন্ত লাইগে থাকতে হবে, হতাশ হয়ে যাবে না। তোমার এখন কাজ শুধুমাত্র কি পড়াশোনা করা, নামাজ পড়া, খাওয়া দাওয়া করা, এছাড়া তোমার আর কোনো কাজ নাই। হ্যাঁ, তো এই কাজটুকুই করবা তুমি। এই লাইফে যদি তোমার এই যে 5 থেকে 6টা মাস তোমার আছে এখন, এটা তোমার পরবর্তী লাইফের জন্য ইনভেস্টমেন্ট। তুমি পরবর্তী লাইফটা তুমি কিভাবে কাটাতে চাও, যে একজন সাকসেসফুল মানুষ হিসেবে কাটাতে চাও নাকি যে একজন ব্যর্থ মানুষ হিসেবে কাটাতে চাও, তার একটা সবচেয়ে বড় একটা ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার এই 6 মাস। অনেকের কাছে মনে হইতে পারে যে ভাই আমি তো পিছিয়ে যাচ্ছি 1 বছর, যে যদি চান্স না হয় তাহলে কি হবে আমার। আলটিমেটলি লাইফে আগানো পিছানোর কিছু নাই।
তুমি দেখবে অনেক ফ্রেন্ড তোমার হচ্ছে অনেক আগে যায়, মানে ফার্স্ট টাইমে চান্স পায়, কিছুই করতে পারে না লাইফে। আবার অনেকে আছে ন্যাশনাল থেকে পয়লা হচ্ছে কি তোমার বড় জায়গায় চলে গেছে, বিসিএস ক্যাডার হয়ে গেছে। তার মানে এটাই লাইফের হচ্ছে কোনো আগানো পিছানোর কিছু নাই, যে যেই টাইমটাতে সঠিক পরিশ্রম করার দরকার, সঠিক স্ট্র্যাটেজিতে পরিশ্রম করা দরকার, সে যদি ওই টাইমে পরিশ্রমটা করতে পারে তাইলে ইনশাল্লাহ সে সাকসেসফুল হবে। সো এখানে আমরা সবাই আলটিমেটলি মেধাবী। হ্যাঁ, আমাদের হচ্ছে আল্লাহ তৈরি করছে সবাই মেধাবী, হয়তো একটু কম বেশি। এখন অনেকের কাছে মনে হইতে পারে যে ও চান্স পাই গেছে মানে ও অনেক মেধাবী, আসলে এরকম কিছু না। ও চান্স পাইছে মানে আচ্ছা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আমরা ক্লাস করব। আর হচ্ছে আমরা নতুন একটা সিরিজ মানে চালু করতে যাচ্ছি তোমাদের জন্য। সেটা হচ্ছে মানে যেহেতু আমি মেডিকেলে পড়ি, প্লাস হচ্ছে জাবিটি ইউনিটে চান্স পাইছি, আর হচ্ছে যেহেতু এবার এইচএসসি পরীক্ষাও সামনে আছে, আমাদের প্ল্যান আছে যে এইচএসসির যে আমাদের এমসিকিউ সিরিজ একটা সিরিজ নামানোর, মেডিকেলের হচ্ছে প্রশ্ন সমাধান বা প্রশ্ন অ্যানালাইসিসের একটা সিরিজ নামানোর। আজকে ইনশাআল্লাহ কন্টিনিউ করব। একটা হচ্ছে এইচএসসির এমসিকিউ, একটা হচ্ছে মেডিকেলের এমসিকিউ, আর একটা হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এমসিকিউ। তোমরা ইনশাআল্লাহ রেসপন্স ভালো থাকলে ইনশাআল্লাহ আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের হেল্প করার। বুঝতে পারছি? তাহলে হচ্ছে তানভীর ভাই আসলে ক্লাস করো। কি ভাই কি মোটিভেশন দিলেন? মোটিভেশন দিলাম এটাই, শেষ পর্যন্ত পরিশ্রম করতে হবে। সাকসেসফুল হওয়ার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই। পরিশ্রম করতে হবে। ঠিক আছে, ক্লাস করো। এটা মূল কি কোনটা দিলি কাটটা দিলি? ওটাই দিছিল। আচ্ছা ঠিক আছে, দেখো এটা বললে ক্লিয়ার কিনা? ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের যেটা বলতেছিলাম, তাহলে টি লিম্ফোসাইট দেখো এখন সব পড়া হয়ে গেছে তোমার। দেখো টির মধ্যে কি বলছি আমরা? একটা হেল্পার টি বলছি, ঠিক আছে, এই হেল্পার টি বলছি, আরেকটা বলছি সাইটোটক্সিক টি বলছি। ঠিক আছে, একটা হলো হেল্পার টি বলছি, আর একটা কি বলছি? সাইটোটক্সিক টি বলছি। এই হেল্পার টির মধ্যে আমার দুইটা টি আছে, একটা হেল্পার 1 টি আর একটা হেল্পার 2 টি। এত ডিটেইলসে যাওয়ার দরকার নাই। আর এটা কি বলছি? সাইটোটক্সিক টি। সাইটো মানে কি বলছি? কোষ মানে সেল, আর টক্সিক মানে বিষ। তাহলে এটা কি দেয়? কোষ নির্ভর সারা দেয় বা কোষ বিধ্বংস ক্রিয়া করে। এই জন্য সাইটোটক্সিক টি সেলকে আমরা টিসি দ্বারা বোঝাই। টিসি মানে টি মানে সাইট মানে টি সেল, আর সাইটো মানে সাইটোটক্সিক মানে হলো সি। তো এটা দিয়ে কি করি আমরা? এটা হলো আমরা কোষ নির্ভর সারা দেই। কি দেই? কোষ নির্ভর সারা দেই। কি সারা দেই? কোষ নির্ভর সারা দেই। আর বিকোষ কি আছে ভাই? বিকোষ কি তৈরি করে? তানভীর ভাই একটু আগে দেখাইছি। বিকোষ কি তৈরি করে? প্লাজমা কোষ বা প্লাজমা সেল তৈরি করে। এই প্লাজমা সেল কি করে তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। এই জন্য বিকোষ কি করে? বিকোষ আমাদের অ্যান্টিবডি নির্ভর সারা দেয়। ভাইয়া এই কথাটা ইনফিনিটি স্টার, অ্যান্টিবডি নির্ভর সারা দেয়। কি হয়েছে? টিকোষ কি করে? টিকোষ কি করে বলো? টিকোষ কোষ নির্ভর সারা দেয়। আর বিকোষ কি করে? বিকোষ কি করে? অ্যান্টিবডি নির্ভর সারা। আমার সাথে বলো, বিতে বডি, বিতে বডি, বিতে বডি, মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ। বিতে বডি কি? অ্যান্টিবডি। বিতে বডি, বিতে বডি। পরীক্ষায় বারবার এটা মেডিকেলে পর্যন্ত 5-7 বার আসছে, বিভিন্ন ভার্সিটিতে অনেকবার আসছে যে কোন রক্ত কোষ অ্যান্টিবডি তৈরি করে। তা আমরা বলছি বিতে বডি, বিতে বডি, বিতে বডি, বিকোষ অ্যান্টিবডি তৈরি করে। আবার বলো, বিলিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, বিলিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, বিলিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। মাথার মধ্যে রেজোনেন্স ক্রিয়েট করতে হবে একদম, যে এটা ভুইলা যাবোই না আমি, পরীক্ষার মধ্যে গেছি মানে এটা বলা সম্ভব না। ঠিক আছে, বুঝছো কিনা? তাহলে বি কি? অ্যান্টিবডি তৈরি করে। কি দিয়ে তৈরি করে? প্লাজমা সেল বা প্লাজমা কোষ দিয়ে তৈরি করে। তাহলে পরীক্ষা অনেক সময় আসতে পারে বিলিম্ফোসাইট যদি না থাকে তাহলে প্লাজমা কোষ থাকতে পারে। এবং মাঝে মাঝে আসছে যে নিচের কোনটি অ্যান্টিবডি তৈরি করে, তাহলে অপশনে প্লাজমা কোষ থাকতেই পারে। তাহলে কারণ কি? কারণ বি কোষটা কি করে? প্লাজমা কোষ তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। তাহলে প্লাজমা কোষও থাকতে পারে, বি কোষও থাকতে পারে। আর টি কোষ কি করে ভাই? কোষ নির্ভর সারা দেয়, কোষকে মেরে ফেলে। টি তে তানভীর ভাই কোষকে মেরে ফেলছে, একদম সব ধ্বংস করে ফেলবে। সব কি করবে? ধ্বংস করে ফেলবে। হ্যাঁ, ঠিক আছে। আর একটা আছে প্রাকৃতিক মারণ কোষ, মানে প্রাকৃতিক ভাবে মারণ কোষ, মানে ওর কোনো কাজ কাম নাই, ও ঠাস করে মেরালে দেয়। এটাকে বলে ন্যাচারাল কিলার সেল। এটাতে দুইটা জিনিস থাকে, একটা হলো পারফুরিন, একটা হলো গ্রানজাইম বা গ্রানাজাইম। মানে এটা কিছু কিছু বড় 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 আকৃতির কিছু ব্যাকটেরিয়া থাকে যেটা এইগুলো দিয়ে মারতে পারে না। তোরা ছোট ছোট জিনিস মারতে পারতেছ না, এখন কি করে? ওরা যায় ওই প্রাকৃতিক মারণ কোষগুলো যায় যায় যেগুলোর গায়ে লাগে প্রথম, বুঝছো? গায়ে লাগে এগুলো ছিদ্র বানায় হেলে দেয়, ছিদ্র বানায় ভিতরে ঢুকে মেরালে দেয়। মানে এরকম প্রাকৃতিক মারণ কোষগুলো এই যে সাইটোটক্সিন, পারফুরিন, গ্রানাজাইম এগুলা নিশ্চিত করে। এগুলো কি করে? এরা ছিদ্র বানায় ফেলে, এই ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করে ভিতরে ঢুকে সব ধ্বংস করে ফেলে। ঠিক আছে, সব কি করে? ধ্বংস করে ফেলবে। হ্যাঁ, ঠিক আছে, মজা করে পড়তাম। আমি খুবই সরি, আসলে খুবই একটা আলাদা আলাদা জিনিসের মধ্যে দিয়ে গেছি, এই জন্য ক্লাসটা হলে বললাম প্রথমে মাইক্রোফোন বেঁধেছিলাম না, পরে হলে দেখি মোবাইলে চার্জ নাই, পরে কারেন্ট গেছে গা, মানে একটা হেকটিক পরিবেশে পুরা ঘর আলায় এবার মাইক্রোফোন রেডি করছি। আচ্ছা ঠিক আছে, এইটুক। তাহলে এই তিনটা দিয়ে আমরা প্রাকৃতিক মারণ কোষগুলো করি। তারপর হলো ফেগোসাইটিক কোষ, মনোনিউক্লিয়ার ফেগোসাইটিক কোষ। ফেগোসাইটিক কোষ কারা কারা? মাঝে মাঝে এটা জাহাঙ্গীরনগর আসছে 2 বার। ফেগোসাইটিক কোষ কোনগুলা? ঠিক আছে, তাহলে ফেগোসাইটিক কোষ খুব বেশি কিছু না, মনে রাখবা। ফেগোসাইটিক কোষ 2 ধরনের,
ঠিক আছে? কেমনে মনে রাখবো? একটা হলো মনোসাইট আর একটা হলো ম্যাক্রোফেজ। একটা মনোসাইট আর একটা কি ম্যাক্রোফেজ। কেমনে মনে রাখবো আমরা? ফেগোসাইটিক কোষ মনে রাখবো। ফেগোসাইটিক কোষ হলো তারাই, একবার যদি বলি তাহলে মনে রাখবা MMN। ফেগোসাইটিক কোষ কারা? MMN। মাঝে মাঝে যায় পি, মাঝে মাঝে কি পি। ভাইয়া কোনটা দেখি একটু বলে দেন। তাহলে এম দিয়ে হলো মনোসাইট, পরের এম দিয়ে হলো ম্যাক্রোফেজ, ঠিক আছে? এন দিয়ে হলো নিউট্রোফিল। এই তিনটাই হলো প্রধান। মাঝে 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 আরেকটা করে, এই মাঝে 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 তপ দেখা পাই, এটা হলো প্লাটিলেট। ঠিক আছে? এটা কি? এটা হলো প্লাটিলেট বা প্লেটলেট যেটা বলো আর কি। ঠিক আছে? মাঝে মাঝে প্লাটিলেট। এর বাইরে পৃথিবীতে কোনো ফেগোসাইটিক কোষ নাই। ফেগোসাইটিক কোষ কারা? এরাই। এটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন, নিচের কোনটা ফেগোসাইটিক কোষ নয়? অপশনে ছিল মনোসাইট, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, আরেকটা কি জিনিস ছিল? বেসোফিল ছিল। তাহলে এই তিনটার বাইরে যা আছে। এখন মনোসাইট আর ম্যাক্রোফেজ কি আলাদা কিছু ভাই? না ভাই, একই জিনিস। যাহা মনোসাইট তাহাই ম্যাক্রোফেজ। তাহলে ভাই একটু পড়াই দেন। তাহলে দেখো মনোসাইট ভার্সেস ম্যাক্রোফেজ, সহজ জিনিস বলি ভাই। মনোসাইট কখন কই থাকে ভাই? রক্তে থাকে। এই রক্ত থেকে যদি আস্তে আস্তে কই যায়? টিস্যুতে চলে যায়। এই টিস্যুতে গেলেই তখন তার নাম হয় ম্যাক্রোফেজ। এই মনোসাইটে যখন রক্তে থাকে তখন কি থাকে? সে ছোট থাকে, সে অপরিণত থাকে। স্বাভাবিক বাসার মধ্যে যখন থাকবে তখন তো সে একটু অপরিণত অগোছালোই থাকবে। তাহলে যখন টিস্যুতে যেতেছে, মানে যুদ্ধ করবা যেতেছে, কোন একটা জায়গায় কি হয়েছে, শত্রু আক্রমণ করছে, ওই জায়গায় ম্যাক্রোফেজ যায় ঝাঁপায় পড়ে, তাই না? তাহলে এই মনোসাইটটা তাহলে কি যায়? যুদ্ধে যাইতেছে। টিস্যু মানে কি? যুদ্ধে যাইতেছে। রক্তের মধ্যে চুপচাপ বয়ে আসলো, এর মধ্যে কি আছে? আমার কোন একটা জায়গা থেকে কিছু একটা আসছে, একটা শত্রু আসছে, শত্রু আসার পরে প্রতিরক্ষা করতে হবে, আমার সৈন্য সমান্তর সবাই চলে যেতেছে, চলে যাবার যেতেছে। এরাই তো ফেগোসাইটিক কোষ। এই ফেগোসাইটিক কোষের মধ্যে কি যায়? ম্যাক্রোফেজ যায়। এই ম্যাক্রোফেজটা কি? ওই যে মনোসাইটটা যখন যাবার চাইতেছে তখনই তাকে ম্যাক্রোফেজ বলে। ধরো আমি তোমাকে পড়াচ্ছি, তোমার তানভীর ভাইয়া, এতে টিচার পড়াচ্ছি, শিক্ষক পড়াচ্ছি, আমি যখনই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়া, বিসমিল্লাহ বলে রওনা দেই, ঠিক আছে, তখনই আমি ডাক্তার হিসেবে যাচ্ছি। তাহলে ডাক্তার হিসেবে যখন যাই তখন আমি পরিপূর্ণভাবে যাই। তাইলে এই যে রক্ত, এটা যখন টিস্যুতে যায় তখন সে বড় আকৃতি ধারণ করে, তখন সে কি করে? পরিণত হয়ে যায়। এই পরিণত হয়ে যখন টিস্যুতে যায় ওই জিনিসটাকে তখন কি বলা হয়? ম্যাক্রোফেজ বলা হয়। তাহলে মনোসাইট ম্যাক্রোফেজ আলাদা কিছু না রে ভাই, একই জিনিস। তোমার মাথায় প্রশ্ন আসে নাই যে ভাই ম্যাক্রোফেজ নামে তো আলাদা কোনো রক্তকণিকা পড়লাম না, তাহলে ম্যাক্রোফেজ সারাদিন পড়ান, তাহলে ম্যাক্রোফেজ কইতে আসলো? ভাইয়া ম্যাক্রোফেজ কিছুই না। মনোসাইটটা যখন রক্তে থেকে জাস্ট খালি বের হয়ে যায়, পরিণত হয়, বড় আকৃতি ধারণ করে, তখন তাকে বলা হয় ম্যাক্রোফেজ। তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় ম্যাক্রোফেজ। বুঝাইতে পারছি? আর হইলে বললাম কি, যে ধরো আমি কি বলছি, আমি তোমাকে পড়াচ্ছি টিচার, কিন্তু আমি যখনই বের হয়ে হাসপাতালের উদ্দেশ্যে যাই তখন আমি ডাক্তার। তাহলে ডাক্তারি যখন করতেছি তখন আমি পরিপূর্ণভাবে মানে ফিটফাট হয়ে যাই, তাই না? এতে ডাক্তার হিসেবে যাই। বলো না আজকে একজন রুগী গেলো আমার জন্য, কি বলে, লিচু নিয়ে আসছে, ঠিক আছে, ভালো লাগে, খুবই ভালো লাগে। মানে টিচার হিসেবে যখন তোমাদের পড়াই, এই যে দেখো তুমি আমার প্রতিরক্ষা ক্লাস করবা, তুমি বাংলাদেশের যে কোনো টিচারের প্রতিরক্ষা ক্লাস করবা, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, তুমি আমার ক্লাস করে যে তুমি কনসেপ্টটা পাবা এই প্রতিরক্ষা নিয়ে, তুমি 100টা ক্লাসের সাথে কম্পেয়ার করবা। ওপেন চ্যালেঞ্জ দিলাম আমি তোমাকে, ইনশাল্লাহ ভালো লাগবে, ভালো লাগবেই। এবং তোমার মাথায় বৈশা থাকবে আমি কি বলছি, বিতে বডি বিতে বডি বিতে বডি। আমি এতবার বলি কেন, মাথায় যেন রেজোনেন্স ক্রিয়েট হয়, কোনো সময় যেন দেখলেও ভুল না হয় যে তানভীর বেশি গেছে বিতে বডি বিতে বডি। মানে বি লিম্ফোসাইট মানেই অ্যান্টিবডি, বি লিম্ফোসাইট মানেই অ্যান্টিবডি অথবা প্লাজমা সেল। টি লিম্ফোসাইট মানে টিতে তানভীর ভাই টি থেকে একদম মেরে ফেলছে, কোষমোষ সব সেলমেল সব বেড়ে যাচ্ছে, তাহলে কোষ নির্ভরশীলতা শেষ। ন্যাচারাল কিলার সেল বড় আকৃতির কিছু ব্যাকটেরিয়া থাকলে মারা যায় না, ভাইরাস থাকলে মারা যায় না, তখন ওটার গায়ের উপরে যায় বৈশা, ওটার ছিদ্র করে ভিতরে ঢুকিয়া ওটার ফুল্লা ফাঁপায়া মেরা ফেলে দেয়। এটা হলো ন্যাচারাল কিলার সেল, মানে প্রাকৃতিক ভাবে মেরা ফেলতেছে, এই জন্য বলা হয় প্রাকৃতিক মারণ কোষ। শেষ। মনোসাইট কারা? এমএমএন। মনোসাইট কারা? এমএমএন। আর লিম্ফোয়েড অর্গান কারা? প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি কারা? দুইজন, কি বলছি, বোন মেরো বা অস্থিমজ্জা আর একটা থাইমাস। থাইমাস থেকে টি লিম্ফোসাইট, বোন মেরো থেকে বি লিম্ফোসাইট, বাকি সবাই সেকেন্ডারি। সবচেয়ে বেশি কে আছে? পেয়ার পেসেস। পেয়ার মানে কি? প্রীতি, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভালোবাসার মধ্যে প্যাচ আর প্যাচ প্যাচ। তাহলে বডির সবচেয়ে বেশি প্যাচ কই ভাই? ক্ষুদ্রান্তে। পড়াশোনা করতে হবে এরকম, মানে একদম মাথার মধ্যে চোখের মধ্যে ভাসবে এই পড়াশোনাতে। আরে সহজ তো, তোমার হাইটে যেতেছো, ঘুমতে উঠছো, হঠাৎ করে জিজ্ঞেস করছে পেয়ার্স পেসেস, ও তানভীর বেশি গিয়েছিল। পেয়ার্স মানে হলো কি? ভালোবাসা, প্রেম, প্রীতি, এগুলোর মধ্যে প্যাচ থাকে, এই জন্য তো নাম পেয়ার প্যাচ। প্যাচে আবার সবচেয়ে বেশি প্যাচ কই থাকে? ক্ষুদ্রান্তে। তাহলে ভাই ক্ষুদ্রান্তে থাকে। শেষ। বিতে বডি, অ্যান্টিবডি। শেষ। টিতে তানভীর ভাই টিতে কোষ্ঠে মেরে ফেলছে, কোষ্ঠীর বছর। শেষ। প্রাইমারি কারা? বি আর টি। শেষ। বাকি সবাই সেকেন্ডারি। পি হাতে কি বলছি? রক্তের রিজার্ভার, ইমিউনোলজিক্যাল ফিল্টার, ঠিক আছে। এন রক্ত রিজার্ভ করা হয়, লোহিত রক্ত নিয়ে মরে যায়, তাই জন্য বলা হয় কবরস্থান। শেষ, পড়াশোনা শেষ, বুঝছো? আচ্ছা, আর আমরা কি বলছি তাহলে, মনোসাইট কি ম্যাক্রোফেজ কি? আমার মনে হয় বুঝাইতে পারছি। তাহলে আজকে থেকে যেন মনে না হয়, কনফিডেন্সের সাথে বলবা যে না তানভীর বেশি শিখিয়েছে আমাকে। মনোসাইট কারা? রক্তে থাকলে, যখনই টিস্যুতে চলে আসবে, যখনই বড় হবে, যখনই পরিণত হবে, তার নাম ম্যাক্রোফেজ।
এই ম্যাক্রোফেজ রক্তে গেলে মানে রক্ত থেকে যেখানে যাবে ওখানে নাম হয়ে যায়। যদি এটা যকৃতে যায় নাম কাফার কোষ বা কুফার কোষ। যদি এটা অস্থিতে চলে যায় অস্টিওক্লাস্ট। যদি বৃক্কে চলে যায় মেসেঞ্জিয়াল সেল। যদি মস্তিষ্কে চলে যায় মাইক্রোগ্লিয়াল সেল। এগুলো পরীক্ষা আসে, ঠিক আছে। আবার যদি ফুসফুসে চলে যায় তখন তার নাম অ্যালভিউলার ম্যাক্রোফেজ। তাহলে আমরা কয়েকটা নাম শিখলাম। তাহলে ম্যাক্রোফেজ গুলো বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন নাম হয়। কিরকম নাম হয় তানভীর ভাই শিখান একটু। তাহলে তানভীর ভাই শিখেছে যকৃতে যদি যায় তাহলে তার নাম হলো কাফার কোষ বা কুফার কোষ। যদি ভাই বৃক্কে যায় তার নাম মেসেঞ্জিয়াল সেল। যদি ভাই কি বলে, যদি ভাই হলো অস্থিতে যায় তাহলে ভাই অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্ট না কিন্তু অস্টিওক্লাস্ট। ভাই যদি হলো মস্তিষ্কে যায় তাহলে ভাই মাইক্রোগ্লিয়াল সেল। মাইক্রোগ্লিয়াল সেল, ঠিক আছে। তাহলে কি বলছি, তাহলে তার নাম হলো মাইক্রোগ্লিয়াল সেল, ঠিক আছে। আর যদি ভাই হলো ফুসফুসে যায় তাহলে অ্যালভিউলার ম্যাক্রোফেজ। ফুসফুসে গেলে অ্যালভিউলার ম্যাক্রোফেজ। এই তো শেষ, কত সহজ পড়াশোনা। আর এগুলো সবগুলাই যখন রক্তের মধ্যে থাকে তখন নাম মনোসাইট। যখন রক্তের মধ্যে আছে নাম মনোসাইট। এই যে বাইরে হয়ে গেছে গা, গর্তে বাইরে হয়ে গেছে গা, ওর নাম চেঞ্জ হয়ে গেছে। গর্তে বাইরে হয়ে গেছে গা, ওর নাম কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বুঝাইতে পারছি? শেষ, মজা করে পড়াই ফেলছি আমরা। হ্যাঁ, তাহলে মনোনিউক্লিয়ার কারা কারা? ওরা বলছে দুই ধরনের, আমরা আরো অনেকগুলো পড়ে ফেলছি। হ্যাঁ, তাহলে বলছি এম এম, আর এটা কি বলছি এন, ঠিক আছে। এই আচ্ছা, এর মধ্যে জন্মের 2 থেকে 3 দিনের মধ্যে, কয় দিনের মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে মনোসাইট রক্তস্রোত ত্যাগ করায় বিভিন্ন টিস্যুতে চলে আসে, তখন আকারে বড় হয়, এদেরকে ম্যাক্রোফেজ বলে। তাহলে পরীক্ষা আসে যে কয় দিনের মধ্যে ম্যাক্রোফেজ তৈরি হয়? 2-3 দিনের মধ্যে হয়ে যায়। 2 থেকে 3 দিনের মধ্যে জন্মের পর আমাদের এটা কি করে, রক্ত থেকে কই চলে যায়, দেখো টিস্যুতে চলে যায়। এগুলো আমি তোমার পড়াইছি। টিস্যুতে চলে গেলে কি হয়, তখন আকারে বড় হয়, পরিণত হয়। এই পরিণত হলে তখন ওই মনোসাইটকে বলা হয় ম্যাক্রোফেজ। ওই মনোসাইটকে কি বলা হয়, ম্যাক্রোফেজ। যেমন যকৃতের ক্ষেত্রে আছে কুফার কোষ, যোজক টিস্যুতে আছে হিস্টোসাইট। এই যে ইয়ার আমরা কি বলছি যে ফুসফুসে আছে অ্যালভিউলার ম্যাক্রোফেজ, ফুসফুস, ঠিক আছে। অস্থির ক্ষেত্রে আছে অস্টিওক্লাস্ট, বৃক্কের ক্ষেত্রে আছে মেসেঞ্জিয়াল সেল, ঠিক আছে। মস্তিষ্কের ক্ষেত্রে মস্তিষ্কে ম আছে, এটা মাইক্রোগ্লিয়াল সেল। মস্তিষ্কে ম আছে, মাইক্রোগ্লিয়াল সেল। মস্তিষ্কে ম আছে, কি বলছি, মাইক্রোগ্লিয়াল সেল। এইগুলো সব পড়ে ফেলছি তোমাদের। তারপর দানাদার, তানভীর ভাই বলছে দানাদার কারা? দানাগুলাকে ধরা যায়, ফিল করা যায়, দানাগুলাকে ধরা যায়, ফিল করা যায়। আমি বারবার কেন বলি, তোমার মাথায় যেন কি হয়, শব্দ তৈরি হয়, রেজোনেন্স তৈরি হয়, কোনোভাবে যেন ভুল না করতে পারো, ঠিক আছে। আমি বলি না a + b হোল স্কয়ারের সূত্রের মতো, এই যে a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার + 2ab + b স্কয়ার। ছোটবেলা শিখছিলাম ভাই, এখনো ভুলি না। ছোটবেলা শিখছিলাম ভাই, আমার মনে হয়েছে মাথায় এত জ্যাম হয়ে গেছে, মাঝে মাঝে মনে হয় এটা একটু বাইর করে ফেলাই দিই। ইজ ইট পসিবল? না, নেভার এভার। তুমি ফেলতে পারবা না, এটা তুমি ফেলতে পারবা না, কারণ এটা তোমার মাথার মধ্যে বসে গেছে, ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে বায়োলজিকে বসায় ফেলতে হবে। পরীক্ষার মধ্যে ভুলে যেতে যাবা যে বি মানে বি সেল থেকে এলো আমার অ্যান্টিবডি তৈরি হয়, ভুলে যেতে যাবা না। তাও ব্রেন মনে করে দিবে না না না, তুই এটা থাকিস না, যে বি সেল মানে অ্যান্টিবডি, বিতে বডি, অ্যান্টিবডি সেল, টিতে কোষ নির্ভরশীল। তানভীর ভাই মেরে ফেলছে সবকিছু, শেষ, কোষ নির্ভরশীল। চাইলেও যেন না বোঝায়, এই জন্য বারবার বলার ট্রাই করবা। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, মানে তোমাকে বারবার রিভিশন রিভিশন রিভিশন। মাথার মধ্যে কি বলছি, মাথার ব্রেনকে কি করতে হবে, এক্সারসাইজ করাইতে হবে। ওকে, ঠিক আছে সব? হ্যাঁ, সব ঠিক আছে না? এই বুঝতেছো কিনা, কারো কোনো সারা শব্দ বুঝি না যে। আচ্ছা, তাহলে দানাদার কি ভাই? তানভীর ভাই বলছে দানাদার, তানভীর ভাই একটু আগে শিখেছে গ্রানুলার মানে দানাদার। দানাদারের মধ্যে ফিল থাকবে নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল। দেখো, নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল, ঠিক আছে। মাস্ট কোষ, এটা কি? মাস্ট কোষ হলো অ্যালার্জি, অ্যালার্জি সৃষ্টির জন্য। মাস্ট কোষ কি ভাই? অ্যালার্জি সৃষ্টির জন্য, খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যেহেতু আসছে কোন কোষ অ্যালার্জির সাথে, মাস্ট কোষ। মাস্ট, অ্যালার্জি হয়েছে মানে তোমার চুলকাবেই, মাস্ট। তাহলে অ্যালার্জি কোষ কই ভাই? মাস্ট কোষ। অ্যালার্জিতে চুলকানো মাস্ট, তো এই জন্য মাস্ট, মাস্টে মাস্ট। হ্যাঁ, ঠিক আছে। এই অনুচক্রিয়ায় চলে আসো। অনুচক্রিয়া এরাও কি করে, এরাও অস্থিমজ্জার মেগাগিরোসাইট থেকে তৈরি হয়। হ্যাঁ, সব অস্থিমজ্জা থেকে তৈরি হয়, মেগাগিরোসাইট থেকে তৈরি হয়। হ্যাঁ, ঠিক আছে। এই এর পাশে ডেনড্রাইটিক কোষ, এটা নামটা মনে রেখো, এটা বেশি লাগবে না, এগুলো একটু দেখে রেখো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কিছু দেখাই দিই তোমাদের। এই যে দেখো, কিছু একটা চিত্র ছিল, এই চিত্র অলরেডি আমরা পড়াইছি, কি কি লিম্ফয়েড অর্গান আছে বডিতে। হ্যাঁ, এগুলো সব পড়াই ফেলছি। যেমন অ্যাডেনাইড গ্রন্থি, এটা একটা লিম্ফয়েড অর্গান। হ্যাঁ, একটু দেখে রেখো, বাচ্চাদের ক্ষেত্রে থাকে। এছাড়া টনসিল আমরা দেখাইছি, অস্থিমজ্জা, এটা কি বলছিলাম, প্রাইমারি অস্থিমজ্জাটা। হ্যাঁ, থাইমাস, এটা বলছিলাম প্রাইমারি, ঠিক আছে। আর বাকি সবাই, ঠিক আছে। লিম্ফ নোড বলে ফেলছি, প্লিহা বলে ফেলছি, ঠিক আছে। এরপরে পেয়ার প্যাচ বলে ফেলছি, অ্যাপেন্ডিক্স বলে ফেলছি, লিঙ্গুয়াল লিম্ফ নোড বলে ফেলছি, এগুলো সবগুলো কি ভাই সেকেন্ডারি, ঠিক আছে। এই চিত্রটা দেখাই নেই, যেন দেখাই দিলাম।
নিচে আরেকটা চিত্র আছে, এগুলো দেখাই, খুবই সহজ। কি যতটুকু পড়াইছি বুঝছো কিনা, যতটুকু পড়াইছি বুঝছো কিনা? ঠিক আছে, এই যে দেখো এখানে সবগুলো দেওয়া আছে, এই বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল, গ্রানুলোসাইট, এগুলো সব দেওয়া আছে, এগুলো একটু দেখো রিডিং দিও। ঠিক আছে, ডেনড্রাইটিক কোষগুলো কিছু নাম আছে, মিউকাস পর্দাতে থাকলে কি হয়, থাইমাস গ্রন্থিতে থাকলে কি হয়, এগুলো একটু দেখে রেখো। ঠিক আছে, ফুসফুস যকৃতে থাকলে কি হয়, এগুলো একটু দেখে রেখো, অত বেশি ইম্পর্টেন্ট না। টিকুস বিকুস দেখো, এটা সব পড়াই ফেলছি সব। তোমার আমাকে বলো, তানভীর ভাই বলছে বিতে কি বলছে, বডি। বিতে কি বলছে, বডি মানে কি, বডি অ্যান্টিবডি। বিতে কি বলছে, বডি অ্যান্টিবডি। কি দিয়ে তৈরি করে, প্লাজমা দিয়ে। তাহলে কি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে, শেষ। টি কি করে ভাই, টি মানে তানভীর ভাই, টি মানে কি বলছে, টি মানে কোষ, সাইটোটক্সিক, তাহলে সেল নির্ভর মানে কোষ নির্ভর, তাহলে কোষ নির্ভর ইমিউনিটি। আর অ্যান্টিবডি কই থাকে, আমাদের রসে থাকে, তাই এই জন্য এটা বলা হয় রস নির্ভর ইমিউনিটি। কি বলা হয়, এটাকে বলা হয় রস নির্ভর। অ্যান্টিবডি গুলো রসের মধ্যে থাকে, এটা পরীক্ষা অনেক সময় আসে। হ্যাঁ, ঠিক আছে, বাকি যা আছে সব সহজ কথাবার্তা। টি এর নাম কেন টি হয়েছে, কারণ এটা থাইমাস থেকে আসে। বি এর নাম কেন বি হয়েছে, কারণ এটা কি হয়েছে, বার্সাল লিম্ফয়েড অর্গান হিসেবে পরিণত লাভ করে। মোট কথা হলো এটা কই তৈরি করে, এটা হলো বোন মেরু থেকে আসে। সহজ কথা বললে, এত কঠিন যদি না বলি, কই থেকে আসে, এটা হলো বোন মেরু থেকে আসে। ঠিক আছে, এই টি কয় ধরনের, দুই ধরনের মূলত, একটা হলো হেল্পার টি, আরেকটা কি বলছি, আরেকটা হলো আমাদের কি সাইটোটক্সিক টি। আর আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের স্মৃতিকোষ কোথা থেকে তৈরি হয়, মনে রাখবা স্মৃতিকোষ সব এক জায়গায়। এই টি আর বি দুইজনের স্মৃতি। স্মৃতিকোষ বলতে পৃথিবীতে আলাদা কিছু নাই। স্মৃতিকোষ বলতে কারা, শুধুমাত্র লিম্ফোসাইট গুলো স্মৃতিকোষ। এক কথায় বলে লিম্ফোসাইট গুলো স্মৃতিকোষ, মানে যারা প্রতিরক্ষা দিচ্ছে, প্রাইমারিলি যারা দিচ্ছে তারাই কি করে। আর সেকেন্ডারি তো সেকেন্ডারি, প্রাইমারি ঘর একটা মানে পার্সোনাল একটা ব্যাপার সেবার আছে না, মানে আমি হলো আমার ধরো আমার ঘরের, আমার জীবনের আমি প্রাইমারি জিনিস, সব ডিসিশন আমি নেই। আমি যদি একটা ডিসিশন নেই, তাহলে আমি ধরো হলো কেউ আমাকে ক্ষতি করতে চাচ্ছে, তার কথা আমি অবশ্যই মনে রাখবো। তাহলে প্রাইমারি যারা, তাদের একটা কাজ আছে, তাদের কাজটা কি, কোনো শত্রু যদি আসে, ওরা তো মারেই, মারার সাথে আরেকটা কাজ করে রাখে, সেটা কি, ওরে মনে রাখে। এই জন্য দেখবো প্রথমবার একটা ব্যাকটেরিয়া যদি তোমার জ্বর আসে, পরের বার আসলে ওই জ্বরটা কি হয়, দেখবো জ্বরই আসে নাই। মানে একই ভাইরাস দিয়ে হয়তো বা তোমার প্রথমবার জ্বর আসছে, যেমন আমরা বলি চিকেন বক্স একবার হলে আর হয় না। ঠিক আছে, কেন, বা বসন্ত একবার হলে আরেক হয় না, কেন হইতেছে না? এই বসন্ত একবার হলে আরেক হয় না কেন, পরের বার হলে চিনা রাখে। কে চিনা রাখে, তার মানে মেমোরি করে রাখে, স্মৃতি করে রাখে। এই স্মৃতিটা করে রাখে আমাদের দুই ভাই। ঠিক আছে, বড় ভাই ছোট ভাই, তানভীর ভাই, আর হলো কি বি দিয়ে মনে করলো আরেক ভাই, মনে করলো এই বি, টি আর বি করে রাখে। হ্যাঁ, টি আর বি করে রাখে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আশরাফুল ইসলাম, কংগ্রেচুলেশন ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ, যা বলতেছি যেমনি বলতেছি এগুলো সবকিছু কমন পাবো। হ্যাঁ, ঠিক আছে, এগুলো একটু দেখো, আর বাকিগুলো, হ্যাঁ বাকিগুলো একটু দেখো। আচ্ছা, বাকিগুলো একটু দেখবো। হ্যাঁ, তারপর প্রতিরক্ষা ব্যবস্থা কি, কয় ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, দুই ধরনের। ঠিক আছে, একটা হলো অনির্দিষ্ট বা নন স্পেসিফিক, আর একটা সুনির্দিষ্ট বা স্পেসিফিক। তাহলে কয়টা স্তর আমাদের, তিনটা স্তর, খুবই সহজ। প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর। আমি চাইলে অন্য চ্যাপ্টার পড়াইতে পারতাম, আমি কেন এই চ্যাপ্টার পড়াচ্ছি, এই চ্যাপ্টার সবার কাছে কঠিন লাগে। আমি বললাম না, এবার আমার এক ছোট ভাই জাহাঙ্গীরনগর সেকেন্ড হয়েছে, ময়মনসিংহ মেডিকেলে চান্স পেয়েছে। মানে এইবার আমি হলো, সে আমার হলো কি বললাম, রেল স্টেশনে ময়মনসিংহ, আমি কারো জানি, মানে কার সাথে জানি হলো, আম্মা বা কাউকে তুলে দিতে গেছি বা দেখা করতে গেছি, এরকম কিছু একটা। তো আমার এসে বলতেছে, ভাই তানভীর ভাই আপনি? আমি বলছি হ্যাঁ। পরে বলতেছে, ভাই আমি আপনার স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে ভাই, আমি তো ময়মনসিংহ মেডিকেলে চান্স পাইছি, আর আমি জাহাঙ্গীরনগরে সেকেন্ড হয়েছি। আমি সেই বেটা, তুই আমার জানাস নাই সেকেন্ড হয়েছিস? ঠিক আছে, পরে বলে ভাই ইয়ার, আমি তো আপনার হলো ভাই এই প্রতিরক্ষা ক্লাসের কথাই বলছে, যে ভাই আমি অনেকের ক্লাস খুঁজছি প্রতিরক্ষা। ঠিক আছে, আমি মেডিকেলে চান্স মানে মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য অনেকের ক্লাস খুঁজছি, কিন্তু কারো ক্লাস পাইতেছিলাম না, ভালো লাগতেছিল না। আপনার ক্লাসটা করার পর আমার এত ভালো লাগছে, আমি সবগুলা ক্লাস করছি আপনার। ঠিক আছে, তো এটাই যে ভালো লাগে কাজ করে। হ্যাঁ, এটা বললাম যে আমি যেভাবে ভাইয়া প্রত্যেকটা ওয়ার্ড পড়াই। ঠিক আছে, এই যে আজকে বললাম, একটু আগে আমাদের হলো প্রাইমারি মানে নিবন্ধন পরীক্ষার এক আমার আপু ফোন দিয়েছে। সে বলতেছে, ভাইয়া এরকম বায়োলজিতে আমি নিবন্ধন পরীক্ষা দিব, আপনার মানে আপনি যে পড়াইছেন, আপনার একটা ক্লাস করলাম, আমি খুব ভালো লাগছে আর কি। ঠিক আছে, যে আপনি একটু আমার সাজেশন দেন। এই ক্লাস নেওয়ার আগে উনি ফোন দিছে। তো এটা ভালো লাগে কাজ করে, যে আমি ডিটেলসে পড়ানোর চেষ্টা করি, প্রত্যেকটা জিনিস ভাঙায় বলার চেষ্টা করি। হ্যাঁ, যেন মাথার মধ্যে বইসা যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রতিরক্ষা স্তর কয়টা, তিনটা ভাই। প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর। খুবই সহজ, প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়। এর মধ্যে প্রথম আর দ্বিতীয় এটা আমাদের জন্মগত, মানে তুমি জন্ম পৃথিবীতে আসছো, মানে তোমার দুইটা আছে। আর 3 নাম্বার যেটা, সেটা হলো অর্জিত, মানে 3 নাম্বার তোমাকে অর্জন করতে হয়, একটা জিনিস তুমি অ্যাচিভ করতে হয়। ধরো আমি জন্মগ্রহণ করছি, তাহলে আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি, এটা আমার জন্মগত জিনিস, এটাতে আমার হলো অর্জনের কিছু নাই। কিন্তু আমি এখন মনে করলাম ডাক্তার হয়েছি, এটা আমার অর্জন। তাহলে 3 নাম্বার যেটা ছিল অর্জিত, আর 1 2 কি সহজাত, মানে জন্মগত। ইংলিশে বলা হয় কি, ইংলিশে বলা হয় ইননেট। আর এটা কি অর্জিত, তাহলে ইংলিশে এটাকে বলা হয় অ্যাকোয়ার্ড। ঠিক আছে, কি বলা হয়, এটাকে বলা হয় অ্যাকোয়ার্ড।
ওকে, এর মধ্যে প্রথম আর দ্বিতীয়, তাহলে কি হয়েছে, এটা হলো কি সহজাত বা জন্মগত। জন্মগত মানে সে তা কাউরে আগে চিনে না, তাহলে যে কেউ যখন আসে বাইরে থেকে, কেউ তোমার বডিতে আসলেই সে তাকে শত্রু ভাবে, বাইরে থেকে কেউ আসলেই তাকে কি ভাবে, শত্রু ভাবে। তাহলে প্রত্যেককেই শত্রু ভাবে, তাহলে এটা নন স্পেসিফিক। তাহলে প্রত্যেককে যেহেতু শত্রু ভাবে, এই জন্য এটাকে বলা হয় নন স্পেসিফিক, মানে সে কাউকে স্পেসিফিক্যালি বুঝে না, যেই আসে তারই শত্রু ভাবে, যে আমার বডির মধ্যে যা আছে এর বাইরেতে যে হবে সেই শত্রু, সেটা ভালো হোক আর খারাপ হোক। আর অর্জিত যেটা, সেটা হলো স্পেসিফিক। কেন, ধরো কথার কথা, তোমাকে করোনার টিকা দেওয়া হয়েছে, তোমাকে করোনার টিকা দিলে, এই করোনার টিকা দিয়া, করোনার ভ্যাকসিন দিয়া তোমার কি টিবি থেকে তুমি রক্ষা পাবা, তুমি কি এইডস থেকে রক্ষা পাবা, তুমি কি নিউমোনিয়া থেকে রক্ষা পাবা, না ভাই পাবা না। তার মানে এগুলো সব কি, এগুলো হলো অর্জিত জিনিস, এটা স্পেসিফিক জিনিস। করোনার টিকা দিছো মানে করোনার জন্যই কাজ করবে, টিবির টিকা দিছো মানে টিবির জন্যই কাজ করবে, বা নিউমোনিয়ার টিকা দিছো তোমার নিউমোনিয়ার জন্যই কাজ করবে। তাহলে এটা হলো স্পেসিফিক। তাহলে ভাইয়া 3 নাম্বার যে প্রতিরক্ষা স্তর, এই প্রতিরক্ষা স্তরটা কেমন ভাই, স্পেসিফিক। আর 1 আর 2 কেমন ভাই, নন স্পেসিফিক। কারণ যে আসে তাকেই শত্রু পাবে, আর ও যে আসে তাকে শত্রু ভাবে না। যার জন্য দিছো তার জন্যই কাজ করে, যার জন্য দিছ তার জন্যই কাজ করে, বুঝতে পারছি, যার জন্য দিছ। তাহলে ভাই 1 আর 2 এর মধ্যে পার্থক্য কি, একটা হলো ভাই বাহ্যিক তুলীয়, মানে বাইরে যেগুলো আছে, ধরো ত্বক এটা, আর 2 কারা ভাই, 2টা হলো অন্তস্থ। ডিফারেন্সটা বুঝছো, 1 আর 2 দুইজনই একই কথা, যে আমার কাছে কেউ আসছে মানে সে শত্রু, ভালো আসুক খারাপ আসুক। 3 নাম্বারটা না ভাই, আমার কাছে যে আমি যার জন্য চিনছি, যারা চিনছি সেই শত্রু, বাকি কে আসছে না গেছে আমি বাকি চিনি না। এটা হলো স্পেসিফিক, এটা হলো অর্জিত, নিজের অর্জন করতে হয়। যেমন করোনার টিকা দিছো, তুমি অর্জন করছো, তুমি হলো কি মনে করলো হাসপাতালে যায়, তুমি একটা ইনফেকশন থেকে হলো কি একটা অ্যান্টিবডি তৈরি করছো, এটা তুমি অর্জন করছো, এটা তোমার অর্জিত। ঠিক আছে, তাহলে 1 আর 2 কি, 1 আর 2 নন স্পেসিফিক। এর মধ্যে 1 আর 2 এর পার্থক্য কি, এটা বাহ্যিক, এটা অন্তস্থ। দুইজন কি, দুইজন একই, মানে মোট কথা হলো দুইজনে সবাইরে কি করে, সবাইরে হলো কি শত্রু পাবে। এবং যদি 1 নাম্বার জন প্রথমে কাজ করে, যদি ও ফেল হয় তাহলে 2 নাম্বার জন কাজ করে, যদি 2 নাম্বার জন ফেল হয় তাহলে 3 নাম্বার জন কাজ করে। 3 ভাবে আমাদের প্রতিরক্ষা স্তর। 3 নাম্বার জন যদি ফেল হয়ে যায়, তখন আমাদের শরীরে কি হয়, ওই রোগটা হয়। এর আগ পর্যন্ত আমাদের রোগ হয় না। ঠিক আছে, এর আগ পর্যন্ত আমাদের রোগ টোগ হয় না। প্রথম প্রতিরক্ষা স্তর আসো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই প্রথম প্রতিরক্ষা স্তর আমি একদম গল্পের মতো করে তোমাদের বলবো, প্রথম প্রতিরক্ষা স্তর কিভাবে মনে রাখা যায়। হ্যাঁ, এই প্রথম প্রতিরক্ষা স্তর কি বলছি আমরা, একটা কথা দেখো, প্রথম প্রতিরক্ষা স্তর দেখো, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। প্রথম প্রতিরক্ষা স্তর মানে 3টা প্রতিরক্ষা স্তর খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে প্রথম প্রতিরক্ষা স্তর আর তৃতীয় প্রতিরক্ষা স্তর, এই 2টা পড়লে দ্বিতীয়টা বাদ দিয়ে দিবা, আমি যেমন পড়াই। তাহলে তোমার কাজ কি, তুমি আমার কয়েকটা মিনিট সময় দাও, আমি তোমাকে সুন্দর করে মাথার মধ্যে কি রেজোনেন্স ক্রিয়েট করে দিব, যে প্রথম প্রতিরক্ষা স্তর খুবই সহজে তোমাকে মনে রাখা দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বলছি, যে প্রথম দ্বিতীয় তৃতীয়ের মধ্যে প্রথম আর দ্বিতীয়টা নন স্পেসিফিক, যে কেউ আসলে তাকে শত্রু পাবে। আর 3 নাম্বারটা বলছি স্পেসিফিক, মানে যে আসছে তাকেই শত্রু পাবে, বাকিদেরকে চিনে না। করোনার টিকা দিছো, করোনার জন্যই কাজ করবে, এটা এইডস এর জন্য কাজ করবে না, নিউমোনিয়ার জন্য কাজ করবে না, টিবির জন্য কাজ করবে না। আর 1 আর 2 সবার জন্যই কাজ করবে। তাহলে 1 আর 2 এর পার্থক্য কি, প্রথমটা বা প্রথম প্রতিরক্ষা স্তর এটা হলো কি নন স্পেসিফিক এর মধ্যে বাহ্যিক, আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর নন স্পেসিফিক এর মধ্যে অন্তস্থ। এটা কিভাবে মনে রাখবো, আমরা বলছি প্রথমে দেখো, দেহের মধ্যে যে জীবাণু আসুক তাকেই কি পাবে, তাকেই শত্রু পাবে। কোনো বহিরাগত বস্তুকে ক্ষতিকর হিসেবে টার্গেট না করে, সব বহিরাগত বস্তুকে, দেখো সব বহিরাগত বস্তুকেই ক্ষতিকর পদার্থ হিসেবে বিবেচনা করে, কইরা কি করে একটা প্রতিবন্ধকতা তৈরি করে, এটাকে বলা হয় নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর বা প্রথম প্রতিরক্ষা স্তর। এই প্রথমগুলো কিভাবে মনে রাখবো, একদম খুব সিম্পলি দেখো, বাইরে কি আছে আমাদের, দেখো এটা কি আছে, ত্বক। ত্বকের মধ্যে কি থাকে ভাই, ছোট ছোট কি আছে বলো, লোম। ত্বকের মধ্যে কি আছে ভাই, লোম আছে। অনেকেই দেখবা ধরো বুকের মধ্যে লোম থাকে, হাতের মধ্যে লোম থাকে, অতিরিক্ত লোম থাকলে অনেকে তুলে ফেলে, বিশেষ করে নায়করা অবশ্যই তুলে। বুকের মধ্যে লোম থাকলে দেখবা নায়করা তুলে ফেলছে, বুকের লোম তুলে ফেলে। তা আমাদের এলাকায় বলে সিলে ফেলছে, মানে মা নাইরা মাথা করে ফেলছে, এটা বলে নাইরা মাথা করে ফেলছে, নেড়া মাথা করে ফেলছে, বা মাথা সিলে ফেলছে আমাদের এলাকায় বলে, তোমাদের এলাকায় কি বলে আমি জানি না। তাহলে তোমার কি আছে, একদম গল্পের মতো করে মনে রাখবে, অনেক সূত্র মূত্র নেওয়ার দরকার নেই। দেখো আমার গল্পটা শোনো তাইলে হবে। তাহলে তোমার ত্বক আছে, ত্বকের মধ্যে কি থাকে ভাই, লোম থাকে। এই লোমগুলাকে তুমি সিলে ফেলতে যাচ্ছ, ত্বকের মধ্যে লোম আছে, লোমগুলো তুলে ফেলতে যাচ্ছ, মানে সে অনেক দেখবা হলো কি আমি জানি না কি কি আছে প্রোডাক্ট, এই দিয়ে টান মারলে সব সিলে উঠে আসে, তাহলে সিলে ফেলতেছো, তখন ব্যথা লাগবে না, একটু লাগবে তো। আচ্ছা, ব্যথা লাগলে কি করবে, চোখ দিয়ে পানি পড়বে, অশ্রু পড়বে, লালা পড়বে, তাই না? আচ্ছা, তাহলে তুমি কি করতেছো, ত্বক আছে, ত্বকের মধ্যে লোম আছে, লোমটা সিলে ফেলতে যাচ্ছ, তখন তোমার কি হয়েছে, তোমার অশ্রু আর লালা পড়তেছে। এখন অশ্রু আর লালা পড়তেছে, তোমার মা তো তোমাকে অনেক আদর করে। মাকে এক একজন এক এক ভাবে, কেউ মাকে মাম ডাকে, কেউ মম ডাকে, কেউ মমি ডাকে বা মামি ডাকে, ঠিক আছে, কেউ আবার আম্মা ডাকে, কেউ মাও ডাকে। তাহলে তোমার তো কি হয়েছে, তোমার অশ্রু আল্লাহ তোমার যখন চোখ দিয়ে পানি পড়তেছে, তোমার মা বা মাম, ঠিক আছে, বা মম তোমার কি করছে, তোমার মম আইসা তোমার কি করতেছে, আদর যত্ন করে দিতে যাচ্ছে। তাহলে বিভিন্ন অ্যান্টিসেপটিক লাগাই দিতে, বাবা কান্না করে না, তুমি মা কান্না করো না, অ্যান্টিসেপটিক লাগাই দিতে যাচ্ছে। অ্যান্টিসেপটিকে বিভিন্ন ধরনের আমাদের কি ভালো ভালো এসিড যেগুলো আছে সেগুলো কিন্তু থাকে অনেক সময়, ঠিক
ঠিক আছে, যেগুলো হলো মৃদু অ্যাসিড থাকে, আমাদের শরীরের জন্য ভালো, ত্বকের জন্য ভালো, এই অ্যাসিডগুলো থাকে অনেক সময়। তাহলে কিছু অ্যাসিড থাকে, ওই অ্যাসিডটার নাম আজকে আমরা নতুন করে দিব, ওই অ্যাসিডটার নাম সিরোমেনিক অ্যাসিড। কি না অ্যাসিড? সিরোমেনিক অ্যাসিড। ঠিক আছে, কি বলছি তাহলে? মা কি করছে? মাম, মাম মানে কি? মাইক্রোবায়োম, আর মানে মলত্যাগ আর বমি। তাহলে মাম কি করছে? মাম হলো এই সেরোমেনিক অ্যাসিড দিছে। তাহলে গল্পটা দেখো, জাস্ট খেলে আমার সাথে কি বলছি কয়েকটা কথা মনে রাখো। তাহলে দেখো, তোমার ত্বক আছিল, ত্বকের মধ্যে তোমার লোম ছিল, এই লোমগুলাকে তুমি কি করতেছো? সিলে ফেলতে যাচ্ছ। মানে তুমি কি করতেছো? সিলে ফেলতে যাচ্ছ। সিলে ফেলতে চাইলে কি হয়েছে? তোমার অশ্রু আর লালা চলে আসছে, কষ্ট লাগছে, অশ্রু আর লালা চলে আসছে। অশ্রু আর লালা চলে আসলে তোমার মা আসছে, মানে মাম আসছে, মানে মাম মানে মাইক্রোবিয়াম, আর হলো মল থেকে আর বমি। মাম আসলে মাম কি করছে? তোমাকে সিরোমেনে কি করছে? প্লাস অ্যাসিড লাগাই দিছে, সিরোমেনিক অ্যাসিড। অ্যাসিড বলতে দুই ধরনের অ্যাসিড, দেখো দুই ধরনের অ্যাসিড, একটা হলো রেচন জননতন্ত্রের অ্যাসিড, রেচন জননতন্ত্রের অ্যাসিড, ঠিক আছে, আর একটা হলো পৌষ্টিক নালীর অ্যাসিড। পৌষ্টিক নালীর অ্যাসিড মানে কি? একটাই আমরা জানি, আমাদের পৌষ্টিক নালীতে কি থাকে ভাই? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। আর জননের মধ্যে কি থাকে ভাই? জননের মধ্যে জনিতে কি থাকে ভাই? ল্যাকটিক অ্যাসিড থাকে। শেষ, এই দুটো অ্যাসিডের নাম মনে রাখবো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড। কত মজা গল্পের ছলে, কত অনেক অনেক কিছু পড়ে রে ভাই। যেমনে বলছি এর চেয়ে সহজ কিছু আছে ভাই? বাইরে কি আছে? বাইরে যেটা আছে, যে প্রথম প্রতিরক্ষা স্তর। তো সবার বাইরে ত্বক আছে, ত্বকের মধ্যে লোম আছে, লোমটা ছিলে ফেলতে চাইছি, অশ্রু আর লালা পড়ছে, মা মা এসে কি করছে? সিরোমেনিক অ্যাসিড লাগিয়ে দিছে। আমার সাথে সাথে বলো, এই যে দেখো, দেখে দেখে, এটা বাইরের স্তর, এটা প্রথম প্রতিরক্ষা স্তর, এটা ত্বক, ত্বকের উপরে লোম, লোমকে ছিলে ফেলতে চাইছি, অশ্রু আর লালা পড়ছে, মা আইসা সিরোমেনিক অ্যাসিড লাগিয়ে দিছে। কি লাগিয়ে দিছে? সিরোমেনিক অ্যাসিড লাগিয়ে দিছে। সিরোম্যান দিয়ে সিরোম্যান, অ্যাসিড দিয়ে দুটো অ্যাসিড, পৌষ্টিক নালীর অ্যাসিড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা কি বলছি? রেচন জনতন্ত্রের অ্যাসিড, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো জনিতে আমাদের একটা অ্যাসিড থাকে যার নাম ল্যাকটিক অ্যাসিড। জনিতে একটা অ্যাসিড থাকে যার নাম কি? ল্যাকটিক অ্যাসিড। ক্লিয়ার? এটা কি এর চেয়ে সহজ করে পড়ানো? আমার মনে হয় না সহজ, মানে এর চেয়ে সহজ করে অনেক অনেক কিছু বলবে। তাহলে কি ভাই? ত্বক, ত্বকের মধ্যে কি আছে ভাই? লোম, লোমের মধ্যে কি আছে ভাই? সিলে ফেলবো, সিলে ফেললে ভাই চোখ দিয়ে কি করবে? অশ্রু আর লালা পড়বে, অশ্রু আর লালা বললে কি বলবে ভাই? মাইক্রোবিয়াম মানে মাম, মাম কি করবে? সেরোমেনিক অ্যাসিড, দুইটা অ্যাসিড লাগাই দিবে। কি নাম? পৌষ্টিক নালীর অ্যাসিড, রেচন জনতন্ত্রের অ্যাসিড। মজার মনে রাখার জন্য জাস্ট, হ্যাঁ ঠিক আছে। আমার মনে হয় এখান থেকে সব পারা সম্ভব, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসে কি আছে? এই ত্বককে বলা হয় স্কিন। ত্বকের আরেকটা সুন্দর নাম আছে, ইন্ট্রোকমেন্টারি সিস্টেম। ইন্ট্রোকমেন্ট বলা হয়, এই জন্য মাঝে মাঝে ইন্ট্রোকমেন্ট আসে। ইন্ট্রোকমেন্ট মানে কি? ইন্ট্রোকমেন্ট মানে হলো টু কভার। এই যে ইন্টিগ্রি মানে কি? টু কভার মানে যে ঢাকে রাখে। ভাই সর্ববৃহৎ অঙ্গকে পরীক্ষায় প্রায় পেয়ে আসবে বলেন, তাহলে মনে রাখবা সর্ববৃহৎ অঙ্গ, সর্ববৃহৎ অঙ্গ হলো ত্বক। কিন্তু যদি বলে সর্ববৃহৎ গ্রন্থি, ভাই গ্রন্থি বললে যকৃৎ। গ্রন্থি বললে কি ভাই? গ্রন্থি হলো যকৃৎ। ঠিক আছে, এটা ভুল করা যাবে না। আরেকটা আছে কি? প্রধান গ্রন্থি। কোনটা? আবার আরেকটা আছে হলো প্রধান গ্রন্থি। প্রধান গ্রন্থি কিন্তু আবার পিটুইটারি। এগুলো খুবই ছোট ছোট জিনিস, বাট পরীক্ষায় সবচেয়ে বেশি ভুল হয়। প্রধান গ্রন্থি যদি বলে তাহলে পিটুইটারি, ঠিক আছে। কিন্তু যদি সর্ববৃহৎ গ্রন্থি বলে তাহলে যকৃৎ। তাহলে এই প্রধান গ্রন্থি কি সর্ববৃহৎ? না ভাই, প্রধান গ্রন্থি পিটুইটারি, ঠিক আছে। এটা কিন্তু ছোট গ্রন্থি। ছোট গ্রন্থি দেখতে কিরকম? মটর দানার সমান। দেখতে কিরকম? মটর দানার সমান, 0.5 গ্রাম মানে মাত্র। মটর দানার সমান। মটর দানা খাও না তো? মটর দানার সমান। আল্লাহ কত কত শক্তিশালী করে বানাইছে দেখো। সবচেয়ে ছোট করে বানাইছে, সবচেয়ে প্রধান বানাই দিছে। সবচেয়ে বড় বানাইছে, ওরাও কিন্তু প্রধান বানায় নাই, সবচেয়ে ছোট করে প্রধান বানাই দিছে। ঠিক আছে, এটা আল্লাহর সৃষ্টি। এটা কি? আল্লাহর সৃষ্টি। ঠিক আছে, হ্যাঁ দুধেও ল্যাকটিক অ্যাসিড থাকে। হ্যাঁ বুঝাইতে পারছি? ক্লিয়ার এটুক? আচ্ছা, তাহলে কি বলছি? তাহলে দেখো, এই ত্বক নিয়ে মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। ত্বক খুব ইম্পর্টেন্ট। ত্বকটা কিরকম? ক্যারাটিনময়। ত্বকে যে ক্যারাটিন থাকে আমরা জানি। ত্বকটা বায়ুরোধী। কেমনে বুঝলাম ভাই? বায়ু তো ভিতরে ঢুকে না। বাতাস কি ঢুকছে? না ভাই, বাতাস নাকার মুখ দিয়ে ঢুকে, এদিক দিয়ে ঢুকে নাই কখনো। কিন্তু ভাই পানি ঢুকছে বা পানি বের হয়, কেমনে বুঝলেন ভাই? ভাই পানি কেমনে বুঝলেন? কারণ আমরা যখন ঘাইমা যাই তখন পানিটা বের হয়। তাহলে এটা জলাবেদ্য। বায়ুরোধী কিন্তু জলাবেদ্য, হ্যাঁ ঠিক আছে। তাহলে জলটা যে বের হয়, আমরা কি গাম যখন হয় দেখবা এগুলো ছিদ্র দিয়ে আস্তে আস্তে বেরোচ্ছে, হ্যাঁ। আর অধিকাংশ পদার্থের প্রতি অবেদ্য, বাকি সবকিছু জল কেনা। ওকে, আচ্ছা, এটা সবসময় প্রতিস্থাপিত হয়। কেমনে বুঝলেন ভাই? যে তানবীর ভাই হাত কেটে গেছে, দেখো এই যে প্রতিস্থাপিত আরেকটা স্কিন হয়ে গেছে। ওকে, এটা অ্যাসিডিক পিএইচ। তাহলে পিএইচটা কিরকম থাকে? একটু অ্যাসিডিক থাকে, তার মানে সাথের কি থাকবে? কম থাকবে। আচ্ছা, এছাড়া গাম গ্রন্থি আর শ্বেত গ্রন্থি থেকে কিছু অ্যান্টিবায়োটিকের উপস্থিতি থাকে। শেষ, একদম মুখস্থ কণ্ঠস্থ করে রাখবা ত্বকটা, হ্যাঁ ত্বকটা খুবই ইম্পর্টেন্ট। লোম তো এত বেশি ইম্পর্টেন্ট না, সিলিয়া খালি জাস্ট পড়বা, মিকোজিলি থেকে আসে, ঠিক আছে। অশ্রু আর লালা খুব ইম্পর্টেন্ট। অশ্রু আর লালায় একটা এনজাইম থাকে, লাইসোজাইম, ইনফিনিটি স্টার। অশ্রু আর লালায় কি থাকে? লাইসোজাইম থাকে, মাস্ট। এটা মেডিকেল ডেন্টাল থেকে অনেক জায়গায় আসছে। এটা কি হিসেবে কাজ করে? এটা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। পরীক্ষায় এই দুটা কথা ইনফিনিটি স্টার। আমার সাথে বলো, অশ্রু লালা কি থাকে? লাইসোজাইম থাকে, একদম মুখস্থ কণ্ঠস্থ। কেন এগুলো বলি বারবার? আমি বারবার বলে, আমি বলি কি, আমি এতবার বলি যে আমার নিজেরই মাঝে মাঝে
এনে এনে আসলে দিস। আচ্ছা, বলুন আজকে এত ডিস্টার্ব করতেছে, আমি লিটারালি হতাশ। এই বাচ্চাটা দেখো ঠিক আছে কিনা, বাচ্চাটা ঠিক আছে কিনা দেখো তো। এত ডিস্টার্ব করতেছে, আমি লিটারালি হতাশ। আরে সব ডিস্টার্ব করতেছে আমার সাথে। এখন শোনা যাচ্ছে কিনা, এখন শোনা যাচ্ছে কিনা দেখো। আচ্ছা, তারপর সেরোম্যান, সেরোম্যান এত বেশি না, খালি মনে রাখবা কানের খোল হিসেবে পরিচিত। হ্যাঁ, কানের খোল হিসেবে পরিচিত। হ্যাঁ, ঠিক আছে। পোস্টিগনালিক অ্যাসিড, আমি যেটা বারবার বলছি সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, পোস্টিগনালিক অ্যাসিড কোনটা? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোথায় থাকে? পাকস্থলীতে থাকে। ঠিক আছে। এই রেচন জননতন্ত্রের অ্যাসিডের মধ্যে কি বলছি, জনিত একটা অ্যাসিড থাকে যার নাম ল্যাকটিক অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট। জনিত একটা অ্যাসিড থাকে যার নাম ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে। মাইক্রোবায়োম আর মল থেকে আর বমি, জাস্ট নামগুলো মনে রাখবা। হ্যাঁ, তারপর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এটাও একই কথা। এটা খালি ডিফারেন্সটা কি, এটা হলো অভ্যন্তরে থাকে, মানে অন্তস্থ। জাস্ট এটা মনে রাখবা, এটার মধ্যে ডিফারেন্স একটা, এটা অন্তস্থ। এটাও নন স্পেসিফিক, এটাও নন স্পেসিফিক, সবাইকে শত্রু পাবে। ঠিক আছে। এই এটার নামগুলো কি আমরা মুখস্থ করবো না ভাইয়া? কেন? তানভীর ভাই বলছে প্রথমটা পড়বো, তৃতীয়টা পড়বো, দ্বিতীয়টা পড়বো না। প্রথমটা পড়বো আর কি পড়বো, তৃতীয়টা পড়বো। ঠিক আছে, প্রথমটা পড়বো আর কি করবো, তৃতীয়টা পড়বো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই না খালি একটু ডিটেলসে নরমালি পড়বো। একটা হলো ফেগোসাইট। ফেগোসাইট একটু আগে বলছি, ফেগোসাইটিক কোষ কারা কারা, তানভীর ভাই বলছে এমএমএন। ঠিক আছে, মাঝে মাঝে পি, পিটা মনে রাখার কিছু নাই, মাঝে মাঝে পি। তাহলে এম দিয়া মনোসাইট, এন দিয়া ম্যাক্রোফেজ, এন দিয়া নিউট্রোফিল। তাহলে নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজেরই কি বলছি, যখন রক্তে থাকে এই ম্যাক্রোফেজের নাম কি হয়, সুন্দর নামটা মনোসাইট। ঠিক আছে, আর কিছু না। ঠিক আছে, এর মধ্যে প্রথমে কে যায়, সবার প্রথমে কে যায় মনে রাখবা, নিউট্রোফিল আগে যায়। তোমার মনে হতে পারে কাজ বেশি কে করে, ম্যাক্রোফেজ করে। আবার দেখো ভালো মতো বুঝো, মানে ফেগোসাইটিক কোষ হিসেবে কাজ কে বেশি করে, সেটা হলো ম্যাক্রোফেজ করে। ফেগোসাইটিক কোষ হিসেবে একজনের নাম বলে ম্যাক্রোফেজের নাম বলতে হবে, কিন্তু কে আগে যায়, মানে জায়গাটার মধ্যে কে আগে যায় দাঁড়ায়, এটা হলো নিউট্রোফিল। কেন ভাই? কারণ নিউট্রোফিলের পরিমাণ বেশি। দেখো নিউট্রোফিলের পরিমাণ বেশি। কই গেল, ওইটা নিচের দিকে যাই, নিউট্রোফিলের ডেসক্রিপশনে গেলে তখন বুঝবা। আর কই গেল নিউট্রোফিল, দেখছো খুঁজে পাবো না। এই দেখো ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ দেখো, ম্যাক্রোফেজ মাত্র কয় শতাংশ, 4%। দেখো ম্যাক্রোফেজ কয় শতাংশ, 4%। আর নিউট্রোফিল আসো, দেখো নিউট্রোফিল কয় শতাংশ, 60 থেকে 70%। আচ্ছা, যার পরিমাণ বেশি ওই তো আগে যা দাঁড়াবো, তাই না? তাহলে নিউট্রোফিল এই জন্য কি করে, নিউট্রোফিল ফেগোসাইট করবার গেলে, ফেগোসাইটিকের মধ্যে, ফেগোসাইটোসিসের মধ্যে প্রথমে যায়। হ্যাঁ, প্রথমে যায়, সবার প্রথমে যায়, টাস করে দৌড় মারে। এক জায়গায় হয়েছে, তাহলে প্রথমে কে যায়, নিউট্রোফিল যায়। এরপরে কে যায়, এরপরে ম্যাক্রোফেজ যায়। কিন্তু কাজ কে বেশি করে, ম্যাক্রোফেজ করে। কেন? দেখো ম্যাক্রোফেজ যখন যায় তখন সে কি করে, সে যায় একবারে একলাই একটা ম্যাক্রোফেজ 100টা মেরে ফেলতে পারে। আর নিউট্রোফিল যখন যায়, দেখো নিউট্রোফিল যখন যায় ও যাইলে সর্বোচ্চ কয়জন মারতে পারে, একটা নিউট্রোফিল মাত্র 3 থেকে 20টা মারতে পারে। তাহলে কাজ বেশি করতেছে ম্যাক্রোফেজ, যাওয়ার জন্য যায় কে আগে, নিউট্রোফিল। এইটু এটা মনে রেখে আর কি। হ্যাঁ, পরিমাণ যেহেতু বেশি এই জন্য এরকম হয় আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, ঠিক আছে, বুঝছো? তাহলে আমার মনে হয় ফেগোসাইটিক কোষ তোমাদের আর নতুন করে পড়ানো হয়েছে। তাহলে আমরা কি বলছি, তাহলে দেহ জীবাণু সংক্রমণ হলে তার প্রতি সারাদান হিসেবে নিউট্রোফিল রক্তে আর ম্যাক্রোফেজ টিস্যুতে যায়। তাহলে সর্বপ্রথম কে যায়, নিউট্রোফিল রক্তে চলে যায়, ম্যাক্রোফেজ কই যায়, টিস্যুতে চলে যায়। ঠিক আছে, আস্তে আস্তে পরে কাজটা করতে থাকে। তারপর সহজাত মারণ কোষ, এটাও আমরা অলরেডি পড়ে ফেলছি, যে ন্যাচারাল কিলার সেল। এরা কি করে, কয়েকটা জিনিস তৈরি করে, মনে হয় কিছু বড় আকৃতির, বিশেষ করে দেখো এটা হলো কি করে, কিছু টিউমার কোষ, ভাইরাস, বড় বড় জিনিস, এগুলোকে ধ্বংস করতে পারতেছে না মনে করলাম, তখন এদের গায়ে যায় বসে, গায়ে যায় বসে ছিদ্র বানায় ভিতরে ঢুকে 2 ক্যারেটে বড় করে ছিদ্র করে মাইরা ফেলে দেয়। ঠিক আছে, এদেরকে বলা হয় এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। ঠিক আছে। এই তারপর প্রদাহ মানে ইনফ্লামেশন। আমরা বলছি প্রদাহ যদি থাকে তাহলে নামের সাথে কি হয়, যে কোনো নাম প্লাস কি হয়, আইটিস যুক্ত হয়, যে আইটিস। যেমন
মেনিনজেসের প্রদাহকে বলা হয় মেনিনজাইটিস, টনসিলের প্রদাহকে বলা হয় টনসিলাইটিস, বুঝছো কিনা? ব্রঙ্কাসের প্রদাহকে বলা হয় ব্রঙ্কাইটিস, ল্যারিংসের প্রদাহকে বলা হয় ল্যারিঞ্জাইটিস, অটাইটিক মানে তো কানের প্রদাহকে বলা হয় অটাইটিস। তাহলে নামের সাথে আইটিস যোগ করলে তাকে বলা হয় প্রদাহ, মানে ইংরেজিতে বলা হয় ইনফ্লামেশন। ইনফ্লামেশন মানে প্রদাহ, প্রদাহ মানে কি নামের সাথে কি যোগ করে দেবো? আইটিস যোগ করে দেবো। এনে চার পাঁচটা জিনিস হয়, ধরো একটা পিঁপড়া কামড় দিচ্ছে, দেখবা লাল হয়ে গেছে, পরে ওই জায়গাটা গরম হয়ে যায়, ওই জায়গাটা ফুলে যায়, ওই জায়গায় ব্যথার প্রকাশ পায়। ঠিক আছে, বুঝছো? বুঝছো কিনা? আচ্ছা, এটা কিভাবে মনে রাখা যায়? আমরা মনে রাখি লাল গোলাপ ফুলে ব্যথা। হ্যাঁ, লাল গোলাপ ফুলে ব্যথা। কেন লাল গোলাপ? দেখবা কেউ কেউ যদি কাউকে কি করতে যায়, ভালোবাসতে যায়, লাল গোলাপ দেবার চায়, এই লাল গোলাপ দিছে মানে ওর জীবন শেষ, ওই লাল গোলাপে সবচেয়ে ব্যথা। তাহলে লাল গোলাপে কি ব্যথা থাকে? ব্যথা থাকে। লাল গোলাপ দিয়ে গরম, মানে ফুল দিয়ে কি ফুলে যায়, আর ব্যথা তো ব্যথাই। তাহলে লাল গোলাপ ফুলে ব্যথা। কোন গোলাপ ফুলে ব্যথা? এই বাচ্চা কাচ্চারা বলো, তানভীর ভাই বলছে কোন গোলাপ ফুলে ব্যথা? লাল গোলাপ ফুলে ব্যথা। ঠিক আছে, সাদা গোলাপ দিলে সমস্যা নাই, সাদা গোলাপ বন্ধুত্বের প্রতীক, লাল গোলাপ হলো ভালোবাসার প্রতীক, দরকার নাই। লাল গোলাপ ফুল দিলেই ব্যথা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তাহলে কোন গোলাপ ফুলে ব্যথা? লাল গোলাপ ফুলে ব্যথা। হ্যাঁ, তাহলে কোন গোলাপ ফুলে ব্যথা? লাল গোলাপ ফুলে ব্যথা। এবার সে কমপ্লিমেন্ট সিস্টেম খুব ইম্পর্টেন্ট। কমপ্লিমেন্ট জিনিসটা কি? যে কমপ্লিমেন্ট জিনিসটা ধরো আমি কি করছি, আমি ধরো এক জায়গায় গেছি, ঠিক আছে, হঠাৎ করে আমার গ্যাঞ্জাম লেগে গেছে, একলা মারামারি করতে গেছি, আর মারামারি করতে পারতেছি না, ওরা অনেকগুলো 5-7 জন আছে, ভয় পেয়ে গেছি। এরপরে আমি আমার এলাকায় এসে বন্ধু বান্ধব যদি আছে, ছোট বলবান ভাই ব্রাদার যদি আছে, চল 20 জনে নিয়ে গেছি, আয় এখনকার মারতে আইবি। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম অন টাইপ অফ দেম, মানে একলা জায়গাটা কাজ করবা পাইতেছে না, তখন 20 জনে নিয়ে যায়, এক প্রোটিন কাজ করবা পাইতেছে, 20 জনে মিলে গেছে, আয় কার আইবি মেলালাম আজকে সব থেকে। তাহলে কমপ্লিমেন্ট জিনিসটা কিরকম, যে একা যখন কাজ করতে পারে না, তখন 20টা প্রোটিনকে নিয়ে একবার কাজ করবা যায়, এই জিনিসকে বলা হয় কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টের মধ্যে মানে সহজভাবে বললাম আর কি, কমপ্লিমেন্টের মধ্যে অন্তত কম করে হলো 20 ধরনের প্লাজমা প্রোটিন থাকে, কইরে একটা গ্রুপ করে নিয়ে যায় মারবার নিয়ে যায়, আই তুই কার আইবি মারবার জন্য, 20 জন মিলা গেলে বুকটা তখন বড় বড় থাকে না, 20টা বলা হয় আমার পিছে আছে, মনে করো ওরা আলাম আজকে যে আইবো, কি বলো তুমি, তাই না? ওরা আলাম একদম। তাহলে এরকম জিনিস একটা গ্রুপ 20 জনের ওরা আলাম চায়, এটা হলো কমপ্লিমেন্ট সিস্টেম। ঠিক আছে, এই কমপ্লিমেন্ট সিস্টেম হলো আমাদের 2টা অ্যান্টিবডি মেইনলি কাজ করে। ঠিক আছে, এখন ধরো একটা তুমি কোম্পানিতে চাকরি করো, কোম্পানির সবচেয়ে বড় যে পোস্ট থাকে তার নাম জিএম পোস্ট, নাম শুনো হয়তো বা। একটা কোম্পানিতে কি থাকে? জিএম পোস্ট থাকে, মানে জেনারেল ম্যানেজার থাকে, জেনারেল ম্যানেজার। তো ম্যানেজার যদি বলে ওই কাজটা 20 জনে করো, তাহলে না করবে, এটা লেবার বললে কি করবে? করবে না। তাহলে জেনারেল ম্যানেজার যখন বলবে তখনই কি করবে? কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হবে, বা 20 জন লেবার যে কাজটা করবে। তাহলে জিএম মানে কি ভাই? 2টা জিনিস মনে রাখবা, জি দিয়ে মনে রাখবা আইজিজি, আর এম দিয়ে মনে রাখবা আইজিএম। এরা 2 জন কি করে? কমপ্লিমেন্টকে সক্রিয় করে। তাহলে কমপ্লিমেন্টকে কোন কোন অ্যান্টিবডি সক্রিয় করে আজকে বলো, আমার সাথে বলো, কমপ্লিমেন্টকে কোন কোন অ্যান্টিবডি সক্রিয় করে? মনে রাখবা আইজিজি করে আর আইজিএম করে। কি তানভীর ভাই কি বলছে? 20 জন মানুষ কাজ করতে যাবে, কার কথা শুনে? জেনারেল ম্যানেজারের কথা শুনে, বা জিএম এর কথা শুনে। জিএম বললেই তখন করতে যাবে, জিএম বললে কি করতে যাবে? করতে যাবে। তারপর ইন্টারফেরন, পরীক্ষায় এতবার প্রশ্ন আসছে, দেখো কতগুলো আসছে, মানে আস্তে আস্তে মানে এই পাতা বেড়ে যাবে, এত পরিমাণ আসছে। ইন্টারফেরন কি করে? 2টা জায়গায় কাজ করে, একটা ভাইরাসে কাজ করে আর একটা ক্যান্সার চিকিৎসায় কাজ করে, ভাইরাস আর ক্যান্সার চিকিৎসায় কাজ করে। এটা কি ধরনের জিনিস? এটা এক ধরনের প্রোটিন। কোন প্রোটিন? গ্লাইকোপ্রোটিন। এই 2টা কথা মনে রাখলেই ইন্টারফেরন প্রশ্ন কমন। একটা হলো কোন ধরনের জিনিস? প্রোটিন, নাম কি? গ্লাইকোপ্রোটিন। কি কাজ করে? ভাইরাস আর ক্যান্সার চিকিৎসায় কাজ করে, ভাইরাস আর কি? ক্যান্সার চিকিৎসায় কাজ করে। তারপর সে জ্বর, জ্বর কি? জ্বর কোনো রোগ না, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সবাই ভাবে জ্বর হয়েছে, আরে ভাই জ্বর তো কোনো রোগ না রে ভাই, জ্বর একটা তোমার প্রতিরক্ষা। তোমার বডি টেম্পারেচারটা বাড়াই দেওয়া হয় কেন? ব্যাকটেরিয়াগুলো যেন মরে যায়, ভাইরাসগুলো যেন মরে যায়, কোনো একটা জীবাণু থাকলে যেন মরে যায়। তাহলে জ্বর কিন্তু তোমাকে প্রোটেকশন দিচ্ছে, জ্বর কিন্তু কোনো অসুখ না, জ্বর এক ধরনের কি বলো, জ্বর এক ধরনের কি ইমিউনিটি দেয় বা প্রতিরক্ষা দেয়। তাহলে জ্বরটা কি হয়েছে? আমার বডি টেম্পারেচার যদি বলি এই যে 36 থেকে 37 এর চেয়ে বেশি হয়ে যায়, আমাদের বলা হয়, আমরা বলি যে 98.4 ডিগ্রি, এটা কি সেন্টিগ্রেড না কিন্তু রে, বলবান করে ভাই আমার জ্বর তো 101 ডিগ্রি সেন্টিগ্রেড। আরে ভাই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বাষ্প হয়ে উঠতে থাকে, বাট তুই যদি 101 ডিগ্রি অস্তিত্ব বাষ্প হয়ে উঠতে থাকবি রে বাবারা, কইস না তাহলে ঠিক, তাহলে কি কইতে হবো? যে আমার জ্বর তো 101 ডিগ্রি ফারেনহাইট, ফারেনহাইট আর সেলসিয়াস তো জানতে হবো। তাহলে আমাদের ফারেনহাইটে কত? নর্মাল, নর্মাল কত? নর্মাল হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট, অথবা বলা হয় হলো 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা কেউ কেউ এটারই বলে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, এটা মানে কাছাকাছি বলা হয় আর কি। তাহলে সেন্টিগ্রেডে বলে 37, ওই যে ওরা যেটা বলছে 37.2 এর বেশি হলে। ঠিক আছে, আর নর্মাল ফারেনহাইটে বলে 198.4। ঠিক আছে, তো আমাদের যত ধরনের থার্মোমিটার থাকে, সরি, থার্মোমিটারগুলো সবসময় ফারেনহাইটে থাকে, এর চেয়ে বেশি যদি হয় তাহলে তখন জ্বর হয়। জ্বরটা কেন হয়? জ্বর হলো আমার রক্তকণিকার কারণে। একটা রক্তকণিকা কি? শ্বেত রক্তকণিকা কি করে? পাইরোজেন ক্ষরণ করে।
এই পাইরোজেনে প আছে, এটা পলিপেপটাইড জাতীয় পদার্থ, মানে পাইরোজেনটা প্রোটিন জাতীয় পদার্থ। পরীক্ষা আসে পাইরোজেন কি জাতীয় পদার্থ, পলিপেপটাইড মানে কি প্রোটিন জাতীয় পদার্থ। এই প্রোটিন জাতীয় পদার্থ হইলে তখন কি করে, দেহের তাপমাত্রা বাড়ায় দেয়। এখন দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে ভাই, দেহর তাপমাত্রা বা দেহ তাপ কে নিয়ন্ত্রণ করে, তোমাদের আমরা পড়াইছিলাম, আমি পড়াইছি। দেহ তাপ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস যেহেতু দেহ তাপ নিয়ন্ত্রণ করে, এই জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় জৈব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় জৈব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক। বায়োলজিক্যাল ক্লকের মতো সে সব ধরনের দেহ তাপ নিয়ন্ত্রণ করে, সবকিছু করে। খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো দেহ তাপ কি, তাহলে হাইপোথ্যালামাস কি করে, আমাদের সেট পয়েন্ট আছে 98.4 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি বডির এরকম কোনো প্রয়োজনীয় অবস্থা হয়, সে এই সেট পয়েন্টটা একটু বাড়ায় দেয়। বাড়াই দিলে আমাদের শরীরে জ্বর আসে, যার কারণে বড় বড় ক্ষতিকার ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, যে কোনো কিছু সব মেরে দেয়। ঠিক আছে, এই কারণে। হ্যাঁ, ঠিক আছে, এই যে হাইপোথ্যালামাস এটা করে। হ্যাঁ, ওকে, কে করে, শ্বেতরক্তকণিকা পাইরোজেন খনন করে। হ্যাঁ, পাইরোজেনটা প্রোটিন জাতীয় পদার্থ। এই তারপরে তৃতীয় প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তর আমরা কি বলছি, এটা আমরা পড়বো। এই তৃতীয় প্রতিরক্ষা স্তর 3টা বৈশিষ্ট্য আছে, এগুলো রিডিং দিবা। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পরীক্ষা, আমরা প্রথম কি বলছি, এটা খালি বাহ্যিক। দ্বিতীয়টা কি বলছি, অভ্যন্তরীণ। এই দুইটা কিরকম, নন স্পেসিফিক। তৃতীয়টা কিরকম বলছি, এটা স্পেসিফিক। যা দিছো, যা শিখাইছো তাই। তোমার বাচ্চাকে তুমি শিখাইছো এ মানে এ দিয়ে আপেল, তোমার বাচ্চা শিখছে এ দিয়ে আপেল, এটা অর্জিত জিনিস। বুঝাইতে পারছি কিনা, সে বাচ্চা হওয়ার পরে সে ন্যাচারালি মানুষ হয়ে হাত পা নিয়ে জন্মগ্রহণ করছে, এটা তার জন্মগত জিনিস। বাকি যা আছে এটা হলো কি, তৃতীয়। তাহলে ভাই জন্মগত, এটা জন্মগত, এটাও জন্মগত, বা এটা জন্মের পর নির্দিষ্ট উদ্দীপনা পাইলে হয়। এটা সহজাত, জন্মগত, এটাও সহজাত, আর এটা অর্জিত। এটা নন স্পেসিফিক, যাকে আসে তাকেই শত্রু পাবে। এটা নন স্পেসিফিক, যাকে আসে তাকেই শত্রু পাবে। এটা ভাই স্পেসিফিক, যে যার জন্য দিছ সেটার জন্যই কাজ করে। এটার উপাদান আমরা পড়াই ফেলছি, যে ত্বকের মধ্যে লোম থাকে, লোমকে সিলে ফেলতে চাই, সিলে ফেললে আমার অশ্রু লালা পড়ে, অশ্রু লালা পড়লে কি বলছি, মা বা মাম এসে কি করছে, সেরোমেনিক অ্যাসিড লাগাই দিছে। এই সেরোমেনিক অ্যাসিড লাগাই দিছে, শেষ। এটা হলো কি প্রথম প্রতিরক্ষা স্তর। আর কি বলছি, তৃতীয় প্রতিরক্ষা স্তর কারা, ওই যে দুইজনকে শিখাইছি তোমাদের, যারা কি স্মৃতিকে মনে রাখে, মনে রাখতেছে কে ভাই, দুইজন মনে রাখে একমাত্র, তার হলো বিলিম্ফোসাইট আর টিলিম্ফোসাইট। তাহলে ভাইয়া তৃতীয় প্রতিরক্ষা স্তর কারা, যারা মনে রাখতে পারে, যারা চিনতে পারে, তারা হলো ভাই লিম্ফোসাইট। লিম্ফোসাইটের মধ্যে কোনটা ভাই, একটা হলো বিলিম্ফোসাইট আর একটা হলো টিলিম্ফোসাইট। তানভীর ভাই বলছে বিটা বডি তৈরি করে, তার মানে অ্যান্টিবডি, আর টিটা কোষ নির্বাসারা দেয়। আর এই দুইজনই কি মনে রাখে, স্মৃতি মনে রাখে, তার মানে স্মৃতিকোষ। তার মানে এক কথায় যদি বলি, তৃতীয় প্রতিরক্ষা স্তরে একজনই থাকে, এই একজনের নাম হলো শুধু লিম্ফোসাইট। এটা মনে রাখলে সব শেষ। এই লিম্ফোসাইটের মধ্যে বি আছে, টি আছে, বিটা বডি তৈরি করে, টিটা কোষ নির্বাসারা দেয়, আবার দুইজনের স্মৃতি মনে রাখে। তাহলে পরীক্ষায় বারবার আসবে মেমোরি সেল বা স্মৃতিকোষ কারা, মেমোরি সেল কারা বলো, তোমরা আমাকে বলো মেমোরি সেল কারা। তাহলে তুমি বলবা মেমোরি সেল হলো বি সেল প্লাস কি টি সেল। এই বি সেল আর টি সেল কি মেমোরি সেল। মোহাম্মদ আলী ডাবিস্টার 6.0 ছিলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আচ্ছা, আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর পড়ার দরকার আছে না ভাই? এটা রিডিং দিবা, কারণ 1 আর 3 করে ফেললে বাকি যা আছে সব দ্বিতীয়। হ্যাঁ, শেষ। আচ্ছা, এর প্রতিরক্ষা স্তরে ত্বকের ভূমিকা বা প্রথম স্তরের ভূমিকা দেখো, আমরা অলরেডি পড়া ফেলছি। এটা নন স্পেসিফিক, এটা সবাইকে শত্রু পাবে। এর মধ্যে সবচেয়ে বেশি দায়িত্ব পালন কে করে, ত্বক। ঠিক আছে, এই ত্বকের কি আছে, ত্বকের ক্ষেত্রে দেখো, ত্বকের মূলত 3টা স্তর থাকে। কয়টা স্তর? 3টা, কিন্তু মেডিকেলে আমরা 2টা স্তর বলি, বা তোমাদের বইগুলোতে বলে 3 স্তর। কি আছে, সবার বাইরে যেটা থাকে তার নাম এপিডার্মিস, মানে সবার বাইরে যেটা, তারপরে নিচে যেটা থাকে তার নাম ডার্মিস, ডার্মিসের নিচে যেটা থাকে তার নাম হাইপোডার্মিস। মেডিকেলে আমাদের হাইপোডার্মিসটা বাদ দিয়ে দিছে, কিন্তু তোমাদের বইগুলোতে 3 নাম্বার 3টা স্তর বলে, প্রায় 3 বা 2 যাই বলো আর কি। ত্বকের স্তর 3টা মনে রাখতে পারো, 2টা মনে রাখতে পারো। এপিডার্মিস মানে বাইরে থাকে, ডার্মিস 2 নাম্বার, হাইপোডার্মিস নিচে থাকে আর কি। ঠিক আছে, আর যদি মেডিকেলে আমাদের ভাষায় বলে আমরা 2টা বলি, এপিডার্মিস আর ডার্মিস, হাইপোডার্মিস আমরা বলি না। যাই হোক, এই যে এপিডার্মিস, এই এপিডার্মিসের আবার 5টা স্তর থাকে। এপিডার্মিসের কটা? 5টা স্তর। এর মধ্যে সবচেয়ে বাইরে যে স্তরটা থাকে তার নাম হলো স্ট্যাটাম কর্নিয়াম। স্ট্যাটাম কর্নিয়াম, এই স্ট্যাটাম কর্নিয়াম এটা তাহলে সবচেয়ে বাইরে। মানে দেখো একটা জিনিস হলো 3টা স্তর, এর মধ্যে থাকে, এর মধ্যে সবচেয়ে বাইরের নাম কি? স্ট্যাটাম কর্নিয়াম। তাহলে তোমাকে যদি এক কথাই বলি, সবার বাইরে আমাদের স্ট্যাটাম কর্নিয়াম থাকে। তো এটাই বলছে, দেখো এই যে স্ট্যাটাম কর্নিয়াম থাকে, এই যে স্ট্যাটাম কর্নিয়াম, এটাকেই বলা হয়, এটা হলো এপিডার্মিসের একটা স্তর, যেটা একটা হর্নি স্তর বা মৃত বা চাপাকোষে থাকে। এটা তো মনে রেখো আর কি। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে, ব্যারিয়ার হিসেবে কাজ করে, ঢুকতে দেয় না। এই
আমাদের ত্বকের মধ্যে কি থাকে? মেলানিন থাকে। এই মেলানিন আমাদের ক্যান্সার থেকে রক্ষা করে। এই মেলানিন যত বেশি থাকে তার ত্বক তত বেশি কালো। কে কত বেশি কালো? যে যে যার যত কি থাকে, মেলানিন বেশি থাকে। আবার মেলানিন কিন্তু অনেক উপকার, যার যত মেলানিন বেশি তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা তত কম। এই জন্য যারা হলো কি, এই যে কি বলে, বিশেষ করে যারা হলো সাদা বা ব্রিটিশ, তাদের কিন্তু ক্যান্সার বেশি হয়, ত্বকের ক্যান্সার বেশি হয়। কেন? তাদের মেলানিন কম থাকে। ওই সাদা ফক ফকা দেখে খুশি হয়ে যাবে না, সাদা ফক ফকা হলে ক্যান্সারও বেশি হয়ে যাবো। হ্যাঁ, পরে জীবনও কিন্তু সাদা ফক ফক হয়ে যাবো, তাই বলে ছবি হয়ে গেছো। তাহলে এই জন্য কালো হইলে, কালো কিন্তু ভালো আছে, কালো হলো গলার মালা। হ্যাঁ, ঠিক আছে, কালো কি ভালো। কেন? মেলানিন বেশি থাকে, ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে। হ্যাঁ, তারপর ঘাম গ্রন্থি আর সিপিসিএস গ্রন্থি। এই যে ঘামে কি থাকে? আমরা বলছি অশ্রু লালা, ঘামে কি থাকে? লাইসোজাইম থাকে। এটা কি করে? ব্যাকটেরিয়া নাশক বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ওকে, আচ্ছা, এরপরে আর এগুলো লাগবে না। তারপর চলে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, অশ্রু আর লালা। অশ্রু আর লালায় কি থাকে? লাইসোজাইম থাকে। সিমেন, সিমেন মানে কি? সিমেনে কি থাকে? আমাদের স্পার্ম থাকে। স্পার্মের জন্য একটা জিনিস থাকে যার নাম স্পারমিন বলা হয়। আর দুধ মানে ল্যাকটিস, তাহলে এই যে ল্যাক্টোপারঅক্সিডেজ থাকে। একটু আগে কি জানি জিজ্ঞেস করতেছিল, এগুলো দেখে রাখবা। তারপর কানের ভিতরে কি থাকে? সিরোমেন থাকে, এটা আমরা জানি, বা কানের খোল বলা হয়। ওকে, আচ্ছা, এই যে লাইসোজাইম আর লাইসোজোম, ঠিক আছে, লাইসোজোম। লাইসোজাইম তো আমরা বললাম একটা এনজাইম, লাইসোজাইম। আর লাইসোজোম তো আমরা পড়ছি। হ্যাঁ, এই যে কি বলছি, আমাদের সাইটোপ্লাজমে থাকে, যেটা হলো আমরা পড়ছি আত্মঘাতী চলিকা বলা হয়। এগুলো একটু দেখে রেখো আর কি, ঠিক আছে, বা ফেগোসাইটিক বা হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হয়। আর ফার্স্ট পেপারে পড়ছো লাইসোজোম, ঠিক আছে। এই ব্যাকটেরিয়া ধ্বংসের ক্ষেত্রে অ্যাসিড বা ভূমিকা, এগুলো একটু দেখবো আমরা। দেখো লালা গ্রন্থিতে কি বলছি? অশ্রু আর লালাতে, অশ্রু আর লালা, অশ্রু আর লালাতে লাইসোজাইম থাকে, ঠিক আছে। এছাড়া মুখ আর গলায় কিছু আমাদের ব্যাকটেরিয়া থাকে, এগুলো একটু মনে রাখবা। স্টেফালোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস আর ব্যাসিলাস, নামটা দেখে রেখো আর কি। তারপর চলে আসো আমাদের গ্যাস্ট্রিক জোস বা পাকস্থলী। পাকস্থলী মানে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিকে আমাদের একটা জোসই থাকে, নাম কি ভাই? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। পিএইচ কত? 1 থেকে 2 এর মধ্যে থাকে, বা 1 থেকে 3 এর মধ্যে থাকে, ঠিক আছে। এই এরপর চলে আসো আমাদের কি আছে? যকৃৎ। যকৃৎ থেকে কি হয়? পিত্ত ক্ষরিত হয়। এই যে যেমন পাকস্থলীতে আল্লাহ যেমন কি করছে? অ্যাসিডিক দিছে, পিত্ততে আল্লাহ এসব ক্ষার দিছে, তাহলে ক্ষার কত? এটা পিএইচ 8 থাকে, এগুলো একটু মনে রেখো। তারপর চলে আসলে দ্বিতীয় মধ্যে কি আছে? ম্যাক্রোফেজ, অলরেডি বলে ফেলছি। ম্যাক্রোফেজের মধ্যে কি বলছি? 2 ধরনের জিনিস বা 3 ধরনের জিনিস। কি? এমএমএন, মনোসাইট, মনোসাইট, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, শেষ। এর মধ্যে মনোসাইট মানে ম্যাক্রোফেজ, তাহলে দেখো এটাই বলছি। এই দেখো মনোসাইট, এই দেখো এনে বলছি যে মনোসাইট। মনোসাইট কি? বৃক্কাকার দানাহীন সাইটোপ্লাজম বিশিষ্ট রক্তকণিকা। এটা কি? আমরা বলছি 4% মনোসাইট। এই মনোসাইটটা কই তৈরি হয়? স্টেম কোষ থেকে তৈরি হয়। এই মনোসাইটটা যখন কৈশিক নালিকা প্রাচীর ভেদ করে টিস্যুতে যাওয়া শুরু করে, যে দেখো টিস্যুতে যাওয়া শুরু করে, ফুলতে শুরু করে, বড় হইতে শুরু করে, 5 গুণ বড় হয়, ঠিক আছে, ইভেন 60 থেকে 80 মাইক্রোমিটার পর্যন্ত বড় হইতে পারে, তখন এই পরিণত বা ম্যাচিউর বা বড় বা টিস্যুতে যাওয়া মনোসাইটকে ম্যাক্রোফেজ বলে। তাহলে যা মনোসাইট তাই ম্যাক্রোফেজ, যা মনোসাইট তাই ম্যাক্রোফেজ, ঠিক আছে, বুঝতে গেলে? যা মনোসাইট তাই কি? ম্যাক্রোফেজ। ওকে, এই আর এটা বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন নাম হয়, একটু আগে পরে আসছি আমরা। হ্যাঁ, এদের গতি কত রোগ? 40 মাইক্রোমিটার পার মিনিট। এগুলো জাহাঙ্গীরনগরের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অন্য কোথাও আসবে না, জিইউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, কত গতিতে যায়। একটা ম্যাক্রোফেজ কয়জনকে মারতে পারে? 100টা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে, ঠিক আছে, এটা মনে রাখবে। নিউট্রোফিলে চলে আসো, এরা 12 থেকে 15 মাইক্রোমিটার। এগুলো জিইউ এর জন্য ইম্পর্টেন্ট। মাইক্রোমিটার শুধু জিইউতে আসবে, অন্য কোথাও আসবে না। মাইক্রোমিটার তোমাকে মুখস্থ করতে হবে, কত ঘন্টা দিয়ে রক্ত যায় এগুলো মুখস্থ করতে হবে। কোথায়? কার জন্য? জিইউ এর জন্য, অন্য কোথাও আসবে না, নেভার এভার। মেডিকেল টেডিকেল কোথাও আসবে না, কিন্তু যে ওয়েতে এগুলো আসবে। কত মাইক্রোমিটার বড় হয়েছে, কত রোগ হয়েছে, কয় মাইক্রোমিটার গতিতে যায়। মনে রাখবা, দুইজনই একই গতিতে যায়। যেহেতু এরা ফেগোসাইটিক কোষ, তাহলে মনোসাইট আর ম্যাক্রোফেজ ওরা মন খারাপ করে না, একই গতিতে দুইজনই যায়। তবে একটু আগে যায় কে বসায়? ওই যে নিউট্রোফিল। কেন? ওরা বেশি পরিমাণে থাকে, এই জন্য একটু তাড়াতাড়ি যেতে পারে। এই ওকে, আচ্ছা, নিউট্রোফিল আমরা বলি 60 থেকে 70%, যেহেতু বেশি থাকে এই জন্য প্রথমে যায়। এরা কি? দেখো এরাও 40 মাইক্রোমিটার পার মিনিট গতিতেই যায়, একই একই গতি, দুইজনের সেমই থাকে। হ্যাঁ, একজন পূর্ণবয়স্ক মানুষ দৈনিক কত? প্রায় 100 বিলিয়ন বা 10,000, 100 বিলিয়ন বা কি বলছি, বা 10,000, 100 বিলিয়ন বা 10,000, 10,000, ঠিক আছে, কোটি নিউট্রোফিল উৎপন্ন করে, এটা মনে রেখো। হ্যাঁ, এই নিউট্রোফিল কি করে? দেখো এই 100 বিলিয়ন তো বলে ফেলছি আমরা, নিউট্রোফিল থাকে। এর মধ্যে একটা নিউট্রোফিল 3 থেকে 20টা ব্যাকটেরিয়া মারতে পারে। দুইজনের গতি কিরকম ভাই? সেম। দুইজনের গতি কি? 40 মাইক্রোমিটার পার মিনিট গতিতে যায়। কয় খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস থাকে? 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, জেইউ এর জন্য প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, আমি যেইভাবে জেইউতে ক্লাস নিব, যা যা বলবো এটি মনে রাখবা। এই মাইক্রোমিটার, এই গতি, এটা কেউ পড়বে না পরীক্ষায়, আমার স্টুডেন্ট ছাড়া কেউ পড়বে না, কারণ কেউ পড়ে না। তুমি 10,000 বার 10,000 বার রিভিশন দিলে তুমি এটা পড়বে না। তো এই জন্য বলি, জেইউ এর জন্য কেউ যদি প্রিপারেশন নিতে চায়, এটা ব্রাদার সেশন আনপ্যারালাল, মানে কোনো হবে না এটা, ঠিক আছে, বুঝতে পারছি? তুমি প্রশ্ন বের করবা যে কোনো প্রশ্ন আনকমন আছে কিনা, ঠিক আছে। আর এটা 1 সপ্তাহের মধ্যে কি হয়? পরিণত হয় নিউট্রোফিলটা নেয়, রূপ নেয় আর কি। এটা ওই যে কত রোগ জীবিত থাকে, 12 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত মানে জীবিত থাকতে পারে। হ্যাঁ, এগুলো একটু দেখে রেখো। ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এগুলো পার্থক্য অলরেডি পড়ে ফেলছে। হ্যাঁ, ঠিক আছে। আর নিউট্রোফিল কি করে? 3টা প্রক্রিয়া কি করে? জীবাণু ধ্বংস করে। একটা ফেগোসাইটোসিস করে ফেলে,
প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে মেরে ফেলে আর ভৌত প্রক্রিয়া করে, 3 ভাবে করে, এটা দেখে দেখো। আর ম্যাক্রোফেজ কি করে? 2 ভাবে করে, ভৌত আর ফেগোসাইটোসিস। তাহলে এটা কি নাই, কোনো প্রোটিওলাইটিক এনজাইম নেই। এটা করে যে ইউটাস্ট, এগুলো জিনিস আমি বললাম তো কেউ পড়াবে না, কোথাও পড়াবে না, নেভার এভার, ঠিক আছে, কোথাও পড়াবে না। ফেগোসাইটোসিসে চলে আসো। ফেগোসাইটোসিস এত বেশি ইম্পর্টেন্ট না, আমরা অলরেডি পড়ে ফেলছি, কারণ এটা রিটেনের জিনিস, এটা সিকিউ আসে আর কি বিষয়, সিকিউ আসে। আমাদের সিকিউ যেহেতু নাই, খালি এটা পয়েন্টগুলোর নাম মনে রাখবা, কিচ্ছু লাগবে না, ঠিক আছে। 5-6টা পয়েন্ট আছে, এগুলো নাম মনে রাখবা, হ্যাঁ, কিচ্ছু করার দরকার নেই, এগুলো রিটেন কিচ্ছু মানে অবজেক্টিভে কিছু আসে না। পড়াশোনা অনেক সহজ, ঠিক আছে, একটু সুন্দর করে বললে হয়। ওকে, বুঝছো? আজকে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে, আর বেশি না পড়াই আজকে, ঠিক আছে। যদি আজকে শেষ করতে চেয়েছিলাম, নেক্সট এটা শেষ করে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। আজকে প্রথম ক্লাস একটু হলো ঝামেলা আছে, কয়েকটা জিনিস নিয়ে। একটা হলো কারেন্ট চলে গেছে, আমার কি বলে মাইক্রোফোন খুঁজে পাইতেছিলাম না, ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, মানে ওয়াইফাই চলে গেছে 2 বার। আজকে এই পর্যন্ত থাকুক। অবশ্যই একটা কি করবা, গ্রুপে একটা রিভিউ দেওয়া, যতটুকু পড়াইছে আমরা একটু রিভিশন করি, ঠিক আছে, এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা, ইমিউনিটি জিনিসটা বুঝছো কিনা, এটা কথা। এতদিন তো পড়ছোই খালি, বুঝছো কিনা ইমিউনিটি মানে কি, প্রতিরক্ষা মানে কি, তোমাকে কি দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এর মধ্যে লিম্ফয়েড অর্গান কারা কারা, লিম্ফয়েড অর্গান বলে কাজ কি, লিম্ফয়েড অর্গান বলে লিম্ফোসাইট তৈরি করে দিচ্ছে, এই লিম্ফোসাইট গুলো আমার অ্যান্টিবডি তৈরি করতেছে, কোষনির্ভর সারা দিচ্ছে এরকম, অথবা হলো কি, অথবা হলো টি লিম্ফোসাইট তৈরি করছে, কোষনির্ভর সারা দিচ্ছে, বি লিম্ফোসাইট তৈরি করে অ্যান্টিবডি তৈরি দিচ্ছে। তাহলে লিম্ফয়েড অর্গান কারা, এটা প্রাইমারি কারা কারা, সেকেন্ডারি কারা কারা, প্রাইমারি কারা কারা, থাইমাস আর কি বলছি, বোন মেরু, অস্থিমজ্জা, সেকেন্ডারি কারা, বাকি সবাই। এর মধ্যে কয় ধরনের আছে? 3 ধরনের আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম আর দ্বিতীয়টা কিরকম? জন্মগত, সহজাত। এটা কিরকম? নন স্পেসিফিক, যেই আসে তাকে শত্রু পাবে, যে আসে তাকে কি পাবে? শত্রু পাবে। এর মধ্যে ডিফারেন্স কি? প্রথমটা বাইরে থাকে, দ্বিতীয়টা ভিতরে থাকে, আর 3 নাম্বারটা স্পেসিফিক, যার জন্য কাজ করবে তার জন্য। প্রথমটা কি বলছি? ত্বকের মধ্যে লোম আছে, লোমটা ছিলে ফেলতে চাইছি, মা এসে কি করছে? অশ্রু লালা পড়তেছে, মা এসে বলতেছে বাবা তুমি কান্না করো না, মা তুমি কান্না করো না, তোমাকে একটু আমি অ্যান্টিসেপটিক লাগাই দিচ্ছি, মলম লাগাই দিচ্ছি। কি মলম? সিরোমেনিক অ্যাসিড দিয়ে মলম তৈরি করছে, শেষ। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কিছু কিছু জিনিস আছে, এগুলো আমরা বললাম। তৃতীয় প্রতিরক্ষা স্তর স্পেসিফিক, কে? একজনের নাম বললে লিম্ফোসাইট। লিম্ফোসাইট কয় ধরনের? 2 ধরনের, টি আর বি। টিটা তানবীর ভাই কোষকে মেরে ফেলতেছে, আর বিটা বডি কি দিয়ে তৈরি করে? প্লাজমা সেল, প্লাজমা সেল, প্লাজমা সেল, প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে। ভাই যতবার বলতেছি, প্রত্যেকটা কথা তুমি পরীক্ষার মধ্যে বাবা, তোমার যদি কমন না পড়ছে, তুমি যদি নাম বলতে পারো, আমি বললাম তুমি পারবা ইনশাল্লাহ, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। এরপরে ফেগোসাইটিক কোষ কারা কারা? বাই এমএমএন, মনোসাইট, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল। নিউট্রোফিল একটু আগে যায়, কিন্তু গতি সবার সমান, 40 মাইক্রোমিটার পার গতিতে যায়। নিউট্রোফিল কম থাকে, নিউট্রোফিল বেশি থাকে, 60-70%, ম্যাক্রোফেজ কম থাকে, 4%। একটা ম্যাক্রোফেজ 100টা মেরে ফেলতে পারে, কিন্তু একটা নিউট্রোফিল 3-20টা মারতে পারে। একটা ম্যাক্রোফেজ কি হয়? মনোসাইট থাকে, মনোসাইটটা যখন টিস্যুতে যায়, বড় হয়, কয় গুণ বড় হয়? 4-5 গুণ বড় হয়। বড় হলে কত হয়? 60-80 মাইক্রোমিটার হয়। এটা হইলে তখন কি নাম হয়? ম্যাক্রোফেজ। বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন নাম হয়, ঠিক আছে। এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এই বুঝছো কিনা? এই পোলাপান যতটুকু পড়াইছি আজকে শেষ করতে চাইছিলাম, কিন্তু শেষ করলাম না ইচ্ছা করে। ফার্স্টের দিকে একটু স্লো যাচ্ছি আমরা, এত প্যারা নিও না, মানে শেষ করার দায়িত্ব আমার। বায়োলজি তো আমি নিবো ইনশাল্লাহ, আমি তোমাকে সব শেষ করে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ, ঠিক আছে, অ্যাজ আর্লি পসিবল শেষ করে দেবো, কোনো প্যারা নেওয়ার কিছু নাই। শুরু করলাম আমরা, শুরুটা হলো মানে একটু, যদিও বললাম না আমাদের সবসময় এরকম হয়, প্রথম ক্লাস ওরিয়েন্টেশন এগুলোতে কারেন্ট চলে যায়, এই হয় সেই হয়, আজকেও সেম যাই নিয়েছে, ঠিক আছে। তা বললাম ওই দিন ভাতিজা অসুস্থ হয়ে গেছে, তা আমি ক্লাস নিতে পারি নাই, ঠিক আছে। আমি আজকে দাঁড়াইছি, যে বললাম কি 1000টা প্রবলেম হয়েছে, দাঁড়াইছে, তারপর সমস্যা নেই, আমরা ঘুরে দাঁড়াবো, আমরা চেষ্টা করে যাব। আমার একটাই কথা ভাইয়া, একদিনে না, কিন্তু একদিন সব হবে ইনশাল্লাহ। ওই একটা দিনের জন্য পরিশ্রম করে যাও, সেটা কালকে হইতে হবে না, এটা হইতে পারে 3 মাস পর, হইতে পারে 4 মাস পর, হইতে পারে 6 মাস পর, হবে ইনশাল্লাহ। একটু ভাই বুকে হাত রেখা সবাই চেষ্টা, সবাই বলবা ইনশাল্লাহ চেষ্টা করবো। আর যতটুকু পারাইছি এটা নোট যারা করছো অবশ্যই গ্রুপে একটা পোস্ট করবা, আমাদের ব্রাদার সেশন গ্রুপটা যেটা আছে, পেজ না, গ্রুপে যায় পোস্ট করবা। আর অবশ্যই এতটুকু ক্লাস কেমন লাগছে আজকে, যেহেতু ফার্স্ট ক্লাস, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যতজন দেখবা আজকে কালকে ভাই দেখবা, প্রত্যেকে গ্রুপে একটা করে পোস্ট, মানে একটা পোস্ট করে তোমার মনের অনুভূতিটাই বলবা। খারাপ লাগলে বলবা ভাই খারাপ লাগছে, আপনি যা পড়াইছেন ভালো লাগে না, বুঝি নাই। ভালো লাগলে বললো যে ভাই ভালো লাগছে, মোটামুটি ভালো লাগলে বলো ভাই মোটামুটি ভালো লাগছে, আর মোটামুটি খারাপ লাগলে লেখো মোটামুটি খারাপ লাগছে, যেটা ভালো লাগে, মানে একটা অনেস্ট রিভিউ চাই, হ্যাঁ, ঠিক আছে। আর যারা এখনো ভর্তি হও নাই বা হইতে চাচ্ছ, তারা ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ, এটুকু বিশ্বাস রাখতে পারো। আমি আবারও বললাম, মানে ব্যাচ হিসেবে, গ্রুপ হিসেবে, টিচার হিসেবে আন্ডার রেটেড থাকতে পারি, বাট আমি যে কনসেপ্টে তোমাকে পড়াই দিচ্ছি, যেভাবে তোমার মাথায় রেজোনেন্স ক্রিয়েট করে দিচ্ছি, এটা পরীক্ষার হলে তুমি টের পাবা, ঠিক আছে। আর জাবিডি ইউনিট নেই, যেখানে নেই পড়াক, আমরা যেভাবে পড়াবো এইরকম ভাবে কেউ পড়াইতে পারবে না, টাচ করতে পারবে না ওই জায়গাগুলোতে। এই যে নিউট্রোফিলের একটু আগে যেটা দেখালাম, এই বক্সের যে প্রশ্নটা, এটা যে ইউতে আসছিল, এটা আমার মনে হয় 1000 টিচার পড়ালে 990 জনে এই টপিকে টাচ করবে না। আমি জানি না করবে না, করবে না, হয়তো 10 জন টিচার এরকম আছে, বা সর্বোচ্চ ধরার কথা 100 জনের মধ্যে কথা 10 জন, 90 জনই করে না। তো আমরা জায়গাগুলো জানি, ঠিক আছে, কোন জায়গা থেকে কিভাবে আসে,
ঠিক আছে? তো এই জন্য বললাম, ইভেন হলো আমি যেভাবে পড়াচ্ছি, তুমি বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো একটা প্রশ্ন ব্যাংক সলভ করো, তুমি যতটুকু পড়াইছি ততটুকু মধ্যে বসো, তুমি পারবা, এনে মিস হবে না ইনশাল্লাহ। তোমাকে যেভাবে বলছি যে স্মৃতিকোষ মানে কি, অর্জিত প্রতিরক্ষা মানে কি, কাকে দিয়ে পড়বো, কোনটা দানাদার শ্বেত রক্তকণিকা, কোনটা অদানাদার শ্বেত রক্তকণিকা, কোনটা লিম্ফোসাইট, কোনটা থাইমাস, কোনটা টি, কোনটা বি, কেন টি, প্রত্যেকটা কথা যে এই যে এক্সপ্লেনেশনটা, এটা অনেক ভালো, মানে অনেক তোমাকে হেল্প করবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছি? এক্সাম আচ্ছা, এটা শেষ আপাতত শেষ করার পরেই নেই, ঠিক আছে? শেষ করার পরেই নেই, ঠিক আছে? আচ্ছা, শেষ করার পরেই নিব, হ্যাঁ, ঠিক আছে? এইটুকু থাকুক, আমরা আর বেশি কিছু নাই, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ নেক্সট দিন থেকে এইটা পড়াবো, কি বলে, ফেগোসাইটিক তো পড়াইলাম আজকে, নেক্সট দিন আমরা হলো এই যে কি বলে সহজাত প্রতিরক্ষাতে শুরু করবো ইনশাল্লাহ, হ্যাঁ? চাইলে আজকে শেষ করে দিতে পারতাম, বাট যেহেতু হলো রাত বেশি হয়ে গেছে, দরকার নাই, ঠিক আছে? নেক্সট দিন ইনশাল্লাহ শেষ করবো, আর পরবর্তী ক্লাসগুলো ইনশাল্লাহ আর একটু মানে আরো তাড়াতাড়ি শুরু করে ট্রাই করবো ইনশাল্লাহ, হ্যাঁ? ঠিক আছে, সবাই থাকো, আল্লাহ হাফেজ। আর হলো আমি বলছি কি, অবশ্যই ব্রাদার্স সেশন গ্রুপে এই এটা কথা দাও যে তানভীর ভাই বলছে যে ভালো খারাপ যাই লাগুক, এই যে ব্রাদার্স সাজেশন যে গ্রুপটা আছে, হ্যাঁ, পেজ না, হ্যাঁ, আমাদের 44 বা 45 কেমন হয় একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমি আপলোড করে দিব, হ্যাঁ? গ্রুপে পোস্ট করো যে কেমন লাগছে বা বায়োলজি আসলে কি সুন্দর করে পড়া যায় কিনা, যারা নতুন ক্লাস করছে বা পুরান ক্লাস করছে যারাই আছো, ঠিক আছে? আর আমরা ইনশাল্লাহ আসতে দিলে আমি বলছি কি, দায়িত্ব নিয়ে বলতেছি, ইনশাল্লাহ চেষ্টা করো সর্বোচ্চ তোমাদের হেল্প করার ইনশাল্লাহ। আমি যত ব্যস্ত থাকি, যত যাই কিছু থাকি, বিশ্বাস রাখো, দেখা হবে বিজয় ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, দাদা। টেলিগ্রামে দিয়ে দিব, হ্যাঁ, ওয়েবসাইটে মনে দিয়ে দিবে, রাতুল ভাই বলে দিবে কেমনে কি, হ্যাঁ? ওয়েবসাইটে দিয়ে দিবে, ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাস দিয়ে দিবে, এই পিডিএফ দিয়ে দিবে, সবই দিয়ে দিবে, হ্যাঁ? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। আর কোনো কথা? আর যারা ভর্তি হও নাই, পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও, অথবা যে এই আমার নাম্বারে যোগাযোগ করো, 01640780704। আমাদের কোর্স ফি 2499 টাকা, অফারে চলতেছে একদম আগামী বছরের শেষ পর্যন্ত, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পর্যন্ত যত কোর্স ব্রাদার্স সেশন আসবে সব ফ্রি। এরপরে গুচ্ছ আসবে, কৃষি আসবে, ঠিক আছে? এরপরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অমুক তমুক, রাজশাহী আর ইউ সিইউ যা আসবে সব ফ্রি, মানে একটা কোর্সে ভর্তি হলে তুমি সবগুলাই ফ্রি পাবা, আগামী বছর বন্ধ সবগুলো, ঠিক আছে? এই নাম্বার বিকাশ আছে, নগদ আছে, সেন্ড মানি করবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ? আর টাকা নবের পিডিএফ দিয়ে দিব, হ্যাঁ?